আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1317তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিরাজগঞ্জের ড্রাইভার সাইফুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো, আশ্চর্যজনক, প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল গোপনে বাসার ড্রাইভারকে বিয়ে করে মা মেয়ে দুজনেই, এবং এই ড্রাইভারও গোপনে গোপনে মা মেয়ে দুজনের সঙ্গেই একই বাসায় সংসারও করে। আমরা একটা বিষয় খুব খেয়াল করে দেখি, মাঝে মাঝে শহর বন্দরে গেলে দেখতে পাই যে বড় লোকের কোটি টাকার গাড়ির মধ্যে ড্রাইভারের সিটে মনে হয় যেন কোনো এক ড্রাইভার বসে আছে, ভালো পোশাক আশাক পরা অবস্থায় বসে থাকে। আমরা এই বান্দাকে দেখলে মনে করি যে তিনি সম্ভবত অনেক ভালো মানের চাকরি করেন, অনেক সুখের চাকরি, বড় লোকের কোটি টাকার গাড়ি চড়ে, বড় লোকের বড় বাড়িতে থাকে, মাস শেষে ভালো টাকা বেতন পায়, আরাম আয়েসে জীবন কাটায়। এটাই হয়তো বাইরে থেকে আমরা সবাই মনে করি। কিন্তু ভাই, সত্যি কথা বলতে কি জানেন, আমার দৃষ্টিতে মনে হয় যে এই ড্রাইভিং চাকরিটা, বিশেষ করে বাসার ওই হাউস ড্রাইভার চাকরিটা হচ্ছে চাকরি জগতের সবচেয়ে নিকৃষ্ট কষ্টকর একটা চাকরি। অনেকেই বলবেন, ভাই কেন? এটার উত্তর সেই দিতে পারবে যে সাইফুল ইসলামের মতো প্রতারণার শিকার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভারগুলো প্রতারণার শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, কিন্তু বাইরের মানুষদেরকে বলতে পারে না। আজকে ড্রাইভার সাইফুল ইসলামের গল্পটা আমার কাছে শুধু একটা গল্পই মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমাদের এই সমাজে প্রতিটা ড্রাইভারের জন্য, প্রতিটা হাউস ড্রাইভারের জন্য এক শিক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে এই সাইফুল ইসলামের জীবনের গল্পটা। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত ড্রাইভার সাইফুলের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন, এবং গল্প শেষে ড্রাইভার সাইফুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি সিরাজগঞ্জ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিরাজগঞ্জ শহরের অদূরে কোনো এক গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ড্রাইভার, তবে আমার বাবা বাস, ট্রাক বা বিমান চালায় না। আমার বাবা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, সে সময়তে যে ছোট ছোট বেবি ট্যাক্সিগুলো হতো, প্রথমত আমি দেখেছি আমার বাবা বেবি ট্যাক্সি চালাতে, এবং বেবি ট্যাক্সি থেকে একটা পর্যায়ে যখন বড় টেম্পোগুলো বের হয়, একটা বেবি ট্যাক্সি যেটা দেখতে সিএনজির মতো, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আরেকটা হচ্ছে টেম্পো যেটার মধ্যে প্রায় 8-10 জনের মতো বসা যায়। ওই রকম টেম্পো আমার আব্বা আমাদের স্টেশন থেকে বাজার পর্যন্ত চালাইতো। ছোটোবেলা থেকে আমি এটা দেখে দেখে বড় হই। আমাদের পরিবারটা যদিও হতদরিদ্র কিংবা গরিব পরিবার হয়েও থাকে, তারপরও আমার বাবা মা দুজনের উভয় স্বপ্ন ছিল যে তারা আমাকে পড়াশোনা করাবে। আমার যে বড় বোন আছে, আমার বড় বোন মাশাআল্লাহ অনেক বেশি মেধাবী ছিল। আমার মা আমার বড় বোনকে দ্বীনি লাইনে, ইসলামী লাইনে পড়াশোনা করায়। তো এরকম করে আমার বড় বোন পড়াশোনা করতো, আমিও পড়াশোনা করতাম, আমার ছোট বোনও পড়াশোনা করতো। কিন্তু আমার বোন আর আমার মাঝে পড়াশোনার অনেক তফাৎ ছিল। আমি পড়াশোনার প্রতি মোটেও মনোযোগী ছিলাম না। আমি শুধু অপেক্ষা করতাম কবে দুপুরবেলা আমার মা আমাকে দিয়ে বাবার জন্য ভাত পাঠাবে। মা যেদিন দুপুরবেলা আমাকে দিয়ে বাবার জন্য ভাত পাঠায়, আমি জানি সেদিনই গেলে পরে বাবা মারে 20-25 টাকা দিবে, আর ওই 20-30 টাকা দিয়েই আমি মজা মাস্তি করে গেমস খেলবো, ওইটা খাবো। মানে আমি শুধু এই টার্গেটেই বসে থাকি। ছোটোবেলায় আমার পড়াশোনার প্রতি অনেক অনাজ্ঞা চলে আসে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমি আর ঠিকঠাক মতো পড়াশোনা করতাম না। এক পর্যায়ে আমার বাবা মা দুজনেই দেখলো যে আমাকে দিয়ে আসলে আর পড়াশোনা হবে না। দেন আব্বু আম্মু তখন চিন্তা করলো, সিদ্ধান্ত নিল যে তারা আমাকে দিয়ে অন্য কিছু করাবে। আমার মা তখন আমার আব্বারে বলতেছে যে কি করব, সাইফুল তো আসলে আর পড়াশোনা করে না, এবং ওরে দিয়ে পড়াশোনা হবেও না, অনেক সাবজেক্টে ফেল করে, সারাদিন পোলাপাইন নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আড্ডাবাজি করে, স্কুলের নাম করে এখানে সেখানে চলে যায়, ওকে দিয়ে তো আসলে আর পড়াশোনা হবে না, এখন কি করা যায়? আমার মা তখন আমার আব্বার সাথে আলোচনার একটা পর্যায়ে আমার আব্বা তখন বলে, ওর তো বয়স এখনও কম, এখনও তো যদি কোনো গাড়িটারির মধ্যে উঠে দিই তাহলে তো কাজ হবে না, যদি কোনো গাড়িতে উঠে দেওয়া তো গাড়ি চালাইতে পারবে না, ট্রাফিক পুলিশে ধরবে, আর একটা ঝামেলা হবে, একটা কাজ করি, ওরা একটা গ্যারেজে দিয়ে দিই।
একটা গ্যারেজে দিয়ে দিই, গ্যারেজে দিলে ও মানে গাড়ির ইঞ্জিনের কাজটা শিখুক। যদি ইঞ্জিনের কাজটা শিখতে পারে, পড়াশোনা করে না যেরকম টাকা ইনকাম করতে পারবে, হাতের ওই কাজটা শেখা থাকলে সাইফুল আরও ভালো টাকা ইনকাম করতে পারবে। আমার মায়ের সাথে আমার আব্বা তখন এই আলোচনা করার একটা পর্যায়ে আমার আব্বা আমার জিজ্ঞেস করে, তুই পড়াশোনা করবি কিনা বা তোর পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা। আমি ক্লাস 8-এ পড়ি, তখনই আমার স্কুলে যেতে ভালো লাগতো না, মানে স্কুলের কথা শুনলে আমার জ্বর উঠে যেত। আমি আমার আব্বারে বললাম যে না আব্বা, আমি আসলে পড়াশোনা করতে চাই না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। এর পরিপ্রেক্ষিতে আব্বা তখন বললো, তা পড়াশোনা না করলে কি করবি? আমি বললাম তুমি যা বলো তাই করবো, কিন্তু আমি পড়াশোনা করবো না। আব্বা তখন বললো, আমি যদি গাড়ির গ্যারেজে চাকরি দিই, গ্যারেজে চাকরি করবি, গ্যারেজে কাজ শিখতে পারলে অনেক টাকা মাস শেষে বেতন পাইবি, অনেক ভালো হইব, শিখবি? আমি বললাম হ্যাঁ, যদি ভালো টাকা বেতন পাই আর তোমার কাছে যদি মনে হয় যে এটা ভালো, তাহলে আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আব্বা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাই কালকে সকালে আমি তোরে নিয়ে যাবো, তুই সকালে রেডি থাকিস। এই ক্লাস 8-এ পড়া অবস্থায় স্কুল ড্রেস পরেই আমি তখন আব্বার সাথে আমাদের সিরাজগঞ্জের ওই উপজেলা শহরের মধ্যে যাই, এবং সেই উপজেলায় যাওয়ার পরে একটা গাড়ির গ্যারেজে, ওটা গাড়ি বলতে ওখানে প্রাইভেট কার, মাইক্রোবাস এই ধরনের মানে গাড়িগুলোকে ঠিক করা হতো। গ্লাসে সমস্যা থাকলে, রঙের সমস্যা থাকলে বা ইঞ্জিনে সমস্যা থাকলে এখানে কাজ করা হতো। এবং ওই গ্যারেজটাও অনেক বড় একটা গ্যারেজ ছিল। আমি যদিও ক্লাস 8-এ পড়তাম, কিন্তু আমি দেখতে শুনতে অনেকটা বড়, মানে আমাকে দেখলেই মানে সবাই বলবে যে আমি হয়তো আপনার পড়াশোনা শেষ করে ফেলেছি। দেখতে শুনতে অনেকটা বড়, শরীরের গঠন অনেক ভালো ছিল। তো এক পর্যায়ে আমার আব্বা তখন আমাকে ওই গ্যারেজে চাকরি দিয়ে দিল, আমাকে ওইখানে নিয়ে সবার সাথে পরিচয় করাই দিল, এবং যাওয়ার সময় আমি আবার জামা কাপড় সব কিছু নিয়ে গেলাম। তো যাওয়ার পর ওইখানে আমি তখন গ্যারেজে চাকরি করি। তো ভাই কী বলবো, গ্যারেজে চাকরি সারাদিনই হচ্ছে কালি, কাদা, ময়লা, মাটি এইসবের সাথে আমার হচ্ছে কাজ করা লাগতো। অলওয়েজ এসবই নিয়েই কাজ করি, না ভালো লাগতো না। সারাদিন গায়ের মধ্যে কাদা লেগে থাকে, ময়লা লেগে থাকে, বালি লেগে থাকে, মানে মোটেও আসলে ওই কাজগুলো ভালো লাগতো না। কিন্তু এরপরও কী করবো, আব্বা আমাকে দিয়ে গেছে, পড়াশোনাও করলাম না, একটা কাজও যদি না শিখি তাহলে কেমন করে হবে। এবার একেবারে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি তখন এই গ্যারেজে কাজ করতে শুরু করি। আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমি তখন এই ইঞ্জিনের কাজ, গ্লাসের কাজ এগুলো মোটামুটি আমি শিখে ফেলি। এবং শিখে ফেলার পরে আমি তখন ওই যে প্রতিদিনই তো গাড়ি আসতো, আমি আস্তে আস্তে করে গাড়ি চালাইতাম। ধরেন ওই ছোটো ছোটো গ্যারেজেও ছেলেরা চাকরি করে, তারাও গাড়ি চালাইতে পারে। তো আমি তখন গাড়ি ঘুরাইতাম, গাড়ি এদিকে সেদিকে নিয়ে যেতাম, গাড়ি চালাইতাম, বা গাড়ির কী সমস্যা, গাড়ি স্টার্ট দিয়ে সমস্যাগুলো বুঝতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ভাই সিনেমার প্রতি আকর্ষণ চলে যায়, মানে সিনেমা দেখি। এবং প্রতিদিনে হচ্ছে প্রায় প্রতি 2-1 দিন পর আমি সিনেমা দেখতাম, মানে সিনেমার জন্য এত পাগল থাকতাম যে আমি কাজ বাদ দিয়ে সিনেমা দেখতাম। গাড়ি লাইনে পড়ে থাকতো, গাড়ির কাজ বাদ, আমার আগে সিনেমা দেখা লাগবে। এরকম করে সিনেমা দেখতাম, আড্ডাবাজি করতাম। এই করতে করতে একটা পর্যায়ে আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই গ্যারেজে চাকরি করবো না। কিন্তু ভাই আমি যদি গ্যারেজে কাজ করি তাহলে কিন্তু ভালো টাকা বেতন পাই, অনেক ভালো টাকা বেতন পাই, কারণ গ্যারেজের আমি তখন ইঞ্জিন মিস্ত্রি হয়ে যাই, ইঞ্জিনের কাজ আমি সব জানি। তা ওই পর্যায়ে গিয়ে আমি তখন করলাম কি, এই গ্যারেজের চাকরি ছেড়ে দিলাম। হঠাৎ করে আমার মালিক আমারে বলতেছে যে সাইফুল, তুমি এখন অনেক ভালো একজন মিস্ত্রি হয়েছো, তা গ্যারেজের চাকরি ছেড়ে দিবা কেন? আমার এই সারাদিন কাদা, মানে কালি টালি এইসব নিয়ে আমার কাজ করতে ভালো লাগে না। একবারে যে আমি তখন গ্যারেজের চাকরিটা ছেড়ে দিলাম। গ্যারেজের চাকরি ছেড়ে দিয়ে পরে আমি তখন কী করলাম, আপনার ওইখানেই সিরাজগঞ্জে আমাদের ওই উপজেলার মধ্যেই একটা কোম্পানির গাড়ি চালাইতে শুরু করলাম, একটা ওষুধ কোম্পানির গাড়ি। ওষুধ কোম্পানির ওখানে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পর ওষুধ কোম্পানির গাড়ি চালাইতেছি, ভালো টাকাই মোটামুটি ইনকাম করতেছি। কিন্তু মাস শেষে ইনকাম যা করি এই সবই ধরেন আপনার বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা করা, সিনেমা দেখা, এই চিরাবিরা ফ্যান কিনা, শার্ট কিনা, এসব করে কাটাই দিতাম। ওই সময় আমার বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বড় বোনকে বিয়ে দিছে ঘর জামাই। আমার বড় বোনকে বিয়ে দিচ্ছে ঘর জামাই। আমার বড় বোন ঘর জামাই বিয়ে, মানে ওই দুলাভাই আমাদের বাড়িতেই থাকে। আমার আব্বা আমার দুলাভাইয়ের একটা ছোটোখাটো ব্যবসা ধরাই দিছে আমাদের বাজারেই। দুলাভাইয়ের একটা দোকান দিয়ে দিছে, দুলাভাই দোকান করে আর আমার বোন নিয়ে থাকে। তা আমার বোন সম্পর্ক করেই বিয়ে করে, ওই লোককে আমার বোন পছন্দ করে, রিলেশন করে, এরপর আমার বোন বিয়ে করে। তো আমার দুলাভাই আবার ভালোই ছিল, মানুষ হিসাবে খারাপ না। তো একটা পর্যায়ে এরকম করে টাকা পয়সা নষ্ট করে, বাড়িতে টাকা পয়সা দিই না, যা টাকা ইনকাম করি তাই বন্ধুবান্ধব নিয়ে নষ্ট করে ফেলি। এক পর্যায়ে আমার আব্বা একদিন আমার বাড়িতে ডাকাইছে, বাড়িতে আসছে। আসার পর আব্বা আমারে বলে যে তুই যা ইনকাম করিস মাস শেষে সব টাকাই তো তুই খরচ করে ফেলিস, অ্যান্ড এভাবে তো আর হতে পারে না, অ্যান্ড তোর ভবিষ্যৎটা কী, ভবিষ্যতে কী করবি? আমি তখন কোনো কিছুই বলি না। একটা পর্যায়ে আমার দুলাভাই বলে যে সাইফুল ভাই, মানে সাইফুল যেহেতু গাড়িয়ে চালায়, তা ওইখানে গাড়ি চালার দরকার কি, আমাদের এখানে যে সবুজ ভাইয়ের গ্যারেজ আছে ওই গ্যারেজে দিয়ে দেন, ওইখানে গাড়ি চালাক। হঠাৎ করে আমার আম্মা বলতেছে এটাই তো ভালো হয়, এখানেও কয় টাকা ভাড়া মূল্য, আমরাও কিছু টাকা পাইলাম, ওইখানে ভালো থাকলো, টাকা পয়সাও কম নষ্ট হবে। শহরে থাকে বন্ধুবান্ধবের পিছনে টাকা পয়সা নষ্ট করে, আর গ্রামে থাকলে টাকা পয়সাও কম নষ্ট হবে, তাহলে ওই সবুজের গ্যারেজ ওরে দিয়ে দে।
আমি তখন বললাম যে তোমরা বললেই হলো নাকি, আমি সবুজের গ্যারেজে কেন আমি চাকরি করব? আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করে আমি শহরে থাকবো, আমি শহরেই থাকবো, মানে আমাদের উপজেলায় থাকবো। তো এরকম করে আমার আম্মা বলে, আব্বা বলতেছে ঠিক আছে আজকে রাতে থেকে যা, কালকে যাইস। আমি চলে যেতে চাইছি, মা আমারে যাইতে দেয় নাই। তো আমি তখন মানে শুয়ে আছি রাতের বেলায়, রাতটা আনুমানিক 12টা কি 12:30 বাজে। ওই সময় এসে আম্মা আমারে ডাকতেছে দরজার মধ্যে, যে সাইফুল ঘুমাইছিস, দরজাটা একটু খোল। পরে খুলছে, আম্মা ভিতরে আসছে, আইসা বসে বসে কান্না করতেছে। ওই সময় পর্যন্ত কিন্তু আমার আব্বা আপনার সিএনজি চালাইতো, মানে তখন আব্বা সর্বশেষ সিএনজি চালায়। তো আম্মা বসে বসে কান্না করতেছে। আমি বললাম যে কী হয়েছে, তুমি এরকম কান্না করতেছো কেন? আমার মা বলে, অনেক স্বপ্ন ছিল তোর নিয়ে, তুই পড়াশোনা করে একদিন ভালো চাকরি করবি, মানুষের মতো মানুষ হবি, তা তো আর হইলি না। পরে আমি আর তোর বাবা মিলে তোর একটা গ্যারেজে চাকরি দিলাম। গ্যারেজে মাস শেষে অনেক ভালো টাকা বেতন পাওয়া যায়, ওই হিসাবে গ্যারেজেও তুই কাজ শিখার পরে চাকরি ছেড়ে দিলি। সবশেষ তুই কী করলি, ড্রাইভার হলি, এবং এমন জায়গায় ড্রাইভারি করিস আর মাস শেষে যা টাকা ইনকাম করিস তা সবই বন্ধুবান্ধবের পিছনে ব্যয় করে দিস, নষ্ট করে দিস, আমাদেরকে একটা টাকাও দিস না। তোর বাবা এই বয়সে পর্যন্ত কাশতে কাশতে কাশির সাথে রক্ত বের হয়, এরপরেও তোর বাবা সিএনজি চালায়, এত পরিশ্রম করে, আর অথচ তুই তার সন্তান হওয়ার পরে তুই এভাবে টাকা পয়সা নষ্ট করিস। তো মায়ের কান্নাকাটি দেখে না, ওইদিন আমি আবার আমার মাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। তা আম্মা কান্না করে দেখে আমার খুব খারাপ লাগছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, আর তুমি কি বলতে চাও, মানে কান্নাকাটি না করে আমারে বলো কী হয়েছে বা কী বলতে চাও। আম্মা তখন আমার বলে, একটা কাজ কর, তুই সবুজের গ্যারেজে গাড়ি চালা, ওরা ঢাকায় টিপ টিপ মারে, বিভিন্ন বিয়ের টিপ মারে, ওইটা কর, এবং এইটা করলে তুই আমার কাছে থাকলে আমি ভালো থাকবো। দেন আমি আম্মার কান্নাকাটি দেখে আমি তখন রাজি হয়ে গেছি যে আম্মা ঠিক আছে যাও, আমি আর ওইখানে যাবো না। পরে আমি ওই আপনার আমাদের উপজেলা শহরে গিয়ে ওইখান থেকে চাকরি ছেড়ে দিলাম, কিছু টাকা বেতন নিয়ে আসলাম, জামা কাপড় সব কিছু নিয়ে বাড়িতে চলে আসছি। পরে আব্বা আমার দুলাভাই মিলে আমার সবুজ ভাইয়ের গ্যারেজে নিয়ে গেল না, যার গ্যারেজে 3টা গাড়ি আছে, ওই যে নোহা, ওই সময় নোহা গাড়িগুলোই ছিল, 2টা হচ্ছে নোহা গাড়ি আর একটা হচ্ছে প্রাইভেট কার। তাই ওনার ড্রাইভার আছে, আরও 3-4 জন ড্রাইভার আছে। তো আমিও তখন ওইখানে ড্রাইভিং চাকরির জন্য জয়েন করলাম। চাকরি বলতে ওটা ওরকম না, ধরেন টিপ আর কি। আর ধরেন ঢাকায় একটা ভাড়া মারলাম, ওই ভাড়া মারলে হয়তো 1500 বা 2000 টাকা পাইতাম, বা 1000 টাকা পাইতাম, অথবা বিয়ার ভাড়া মারলে 500 টাকা পাই, ওই রকম মানে লোকাল ভাড়াগুলো মারি। তো এখানে আমি তখন চাকরি করি। এরকম করতে করতে একদিন হলো কি, আমি আপনার বিকেলবেলা আপনার আসরের আজানের একটু আগে না পরে ঠিক খেয়াল নাই, আমি কী করছি, একটা বল নিয়ে ওই এরকম করে ব্যাট দিয়ে খেলতেছিলাম। গ্যারেজের সামনে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে। তাই এমন করে খেলতে খেলতে বলটার উপরের দিকে মাইরা আমি নিজে ব্যাট দিয়ে ভারী মারছি। এই বলটা গিয়ে কি মানে আমাদের রাস্তার পাশে একটা স্কুল থেকে একটা মেয়ে আসতেছে, ওর মাথার মধ্যে যেয়ে পড়ছে, মাথায় এবং কানের মধ্যে পড়ছে, ওর কানটা ফাইটে গেছে, মানে বলটা স্পিডে যেয়ে পড়ছে, ওই যে ক্রিকেট বলগুলো। তেমন এই মেয়ে পড়ে গেছে ওইখানে, একদম ঢুলে পড়ে গেছে, পড়ে গেছে। আমি দৌড়ে ওরা যেয়ে দৌড়ছি, আশেপাশে কোনো মানুষ নাই। তো গ্যারেজের মধ্যে আমার আরেকজন ভাই ছিল, কুদ্দুস ভাই, ওনারা ডাক দিলাম যে কুদ্দুস ভাই একটু তাড়াতাড়ি আসেন। উনি আসছে, পরে মাইয়া অজ্ঞান হয়ে গেছে, মানে বলটা এখানে কানে পড়ছে, তো রক্ত বেরিয়ে গেছে, কান ফাইটা আমার অজ্ঞান হয়ে গেছে। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, আল্লাহ না জানি কান টান ফাইটে গেছে, না জানি মরে যায়, কী হয় না হয়। আমি ধরে করে গ্যারেজে এনে শোয়াইছি। শোয়ানোর পরে কুদ্দুস ভাই বলতেছে, ভাই আপনি এই মেয়ের গ্যারেজে ঢুকাইছেন, স্কুলের মেয়ে, এখন কি আবার কোন কেলেঙ্কারি উঠে দেয়, কী হয় না হয়। বলে ভাই মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে, এখন আমি কি করব। মেয়েটা অনেক সুন্দর ছিল, মানে অপরূপা সুন্দরী, আমি কোনোদিন ওভাবে এই মেয়েরে দেখি নাই। এবং এই মেয়ের বাড়ি কই, ঘর কই, কার মেয়ে, এসব আমি জানি না, কারণ আমি তো আর গ্রামে থাকতাম না। মেয়েরই দেখে আমি পুরো তাকায় আছি। পরে চোখে মুখে পানি টেনে দিছি, দেওয়ার পরে মেয়ে মানে উঠছে, উঠা বলতেছে সে কানা শুনতে পায় না। আমার বল আমি এই কানে শুনতে পাই না, মানে কান মানে রক্ত বেরিয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। পরে আমি বললাম, বোন কিছু মনে করো না, তা আমি তো আসলে বল খেলতেছিলাম, গিয়া তোমার গায়ে পড়ছে, এখন আমি তোমার চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। মেয়ে আমারে বলতেছে, না আমি ডাক্তারের কাছে যাব না। আমি বলি, আর তুমি ডাক্তারের কাছে চলো। আমি তখন তারি নিয়ে জোরাজোরি করে ওই কুদ্দুস বাইরে সহ তারি নিয়ে আমি একটা ডাক্তারের কাছে গেলাম, আমাদের এলাকার ফার্মেসির ডাক্তার। তো উনি তখন ওনার লাইট দিয়া কানের ভিতরে দেখছে বা কী অবস্থা, উনি তখন প্রাথমিকভাবে ওষুধ দিছে। তো ওষুধ দিয়ে মেয়েটারে বলতেছে, তুমি একটু এখানে 15-20 মিনিট বসো, দেখো কানটা ঠিক হয় কিনা। মানে ওষুধটা দেওয়ার পর মেয়েটার ওখানে বসাইছে। পরে আমি মেয়েটারে বলতেছি, তোমার নাম কি? তো এক কানে তো শুনতে পাই, আমার বলে আমার নাম সাথী। আমি বলি, তোমাদের গ্রাম কই? বলে আমাদের ওই গ্রামের নাম বলে, আমাদের পার্শ্ববর্তী গ্রামই। তো মেয়ের বাবার নাম বলে, তো মেয়ের বাবার নাম বলে, আমি তো মেয়ের বাবারে চিনি, আবার ওর বাপে আবার 2 বিয়ে করছে। পরে আমি বললাম, তোমার মা কোনটা? বলে আমার মা প্রথমে, ওনার যে প্রথম বউটা মরে গেছে ওইটা আমার মা। তাই আমি বললাম, এখন যিনি আছে বলে ইনি আমার সৎ মা। তাই আমি ওরা সৎ ভাই বোন কয়টারে চিনি, ভাইয়ের নামগুলারে বললাম, বলে হ্যাঁ এরা আমার সৎ ভাই। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, তুমি এখানে বসছো, আমি বাড়িতে গিয়ে খবরটা দিই। ও বলে, না না না, বাড়িতে গিয়ে খবর দিতে হবে না। আমি বললাম, কেন বাড়িতে গিয়ে খবর দিতে হবে না কেন? বলে, আমি যদি সারা রাতও বাড়িতে না যাই, কেউ আমারে খুঁজতে আসবে না। এবং এই কথাটা বলার পরে না ভাই, কেমন করে আমার ভিতরটা জানি একটু মোচড় দিয়ে উঠছে। একটা মেয়ে হয়তো 8-9-এ পরে এরকম বয়স হবে। তাই আমি বললাম, যেটা কী বলো তুমি, মানে তুমি বাড়িতে না গেলে তোমার কেউ খুঁজতে আসবে না? বলে না,
আমার এই দুনিয়াতে কেউ থেকেও নাই। এটা বলে মেয়েটা তখন কান্না করে দেয়। আর আমার একটা কথা বলে, বাড়িতে না যেতে পারলে আমি বাঁচি। আমার মানে মেয়ের এই কথাগুলো আমার খুব হার্ট টাচ করে, আমার হৃদয়ে ব্যথা লাগে। তো একটু পর্যায়ে মেয়েটা আস্তে আস্তে করে একটু ঠিক হলো, একটু সুস্থ হলো। হওয়ার পর আমি বললাম যে সাথী চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি। মাগরিবের পরে মাগরিবের আজান দিয়ে দিছে, তা আমি ওরা বাড়িতে নিয়ে গেছি। ভাই ওরে বাড়িতে উঠানে নামাই দেওয়ার পরেই মানে আমি নিজে নিয়ে গেছি রিক্সা দিয়া, নামাই দেওয়ার পর ওর মা মানে কি যে ব্যবহার করছে, ওর সৎ মা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এত নোংরা ব্যবহার, মানে এত নোংরা ব্যবহার যেটা আসলে মানার মতো না, এইরকম ব্যবহার করতেছে। তো আমি অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে যেখানে 4টা বাজে বাড়ি আসার পর আসছে 6টা বাজে, আর মা তো টেনশন করার কথা, বাবা টেনশন করার কথা যে মেয়েটা কই চলে গেল, যুবতী মেয়ে। তারা এসব নিয়ে কথাবার্তা না বলে মেয়েরা গালাগালি করতেছে। তা আমি তখন চলে আসছি, আসার পরে মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। কুদ্দুস ভাই গ্যারেজ ওনার জিজ্ঞেস করলাম যে ভাই এই মেয়েটার সমস্যা কি? মেয়েটা বলে ভাই মেয়েটা অনেক সুন্দর, অনেক সুন্দরী একটা মেয়ে, কিন্তু আসলে মেয়েটার পরিবার ভালো না, মেয়ের মা খারাপ, সৎমা খারাপ, এবং সৎমায়ের কারণে মেয়ের বাবাও মেয়ের খুব বেশি একটা ভালোবাসে না। তো এমন করে না ভাই, মেয়েটা মাঝে মাঝে আমাদের স্কুলে মানে আমাদের ওই সামনে দিয়ে যাইতো, গ্যারেজের সামনে দিয়ে যাইতো, আমি ওরে দেখতাম, ভালো লাগতো। মানে যেদিনে দেখতাম ভালো লাগতো ওর, মানে আমি তাকায় থাকতাম, খুব ভালো লাগতো। কিন্তু কখনো ভালোবাসা বা ওর সাথে রিলেশন করব, প্রেমের প্রস্তাব, বয়স আমার অনেক ছোট হবে, অনেক ছোট। তো এই জন্য আর এই জিনিসগুলো অনুভূতি জাগে না, কিন্তু সবসময় দেখতাম এরকম হতো। তো ওদের স্কুলটা মোটামুটি একটু দূরে আছে। একদিন হলো কি, আমি ঢাকার টিপ মেরে আসছিলাম, মানে ঢাকার ভাড়া মেরে আসছিলাম। আসার পরে বিকেলবেলায় ওদের স্কুল ছুটি হয়ে যায়, ওই সময়টাতে আমি আমার গাড়িটা নিয়ে গ্যারেজের দিকে আইতেছি। গ্যারেজের দিকে যাচ্ছে, এমন সময় বৃষ্টি পড়তেছে, মানে প্রচুর বৃষ্টি। অ্যান্ড মেয়েটা দেখলাম কি একটা পলিথিন দিয়ে তার বইগুলো পেঁচে বুকের মধ্যে ধরে ওই গ্রামের রাস্তা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে যাচ্ছে। তা আমি ওই গাড়িটা থামাইয়া বললাম যে সাথী উঠো, গাড়িতে উঠো। পরে অন্ধকার, মানে একদম অনেক সময় দেখবেন যে বিকালবেলা যখন আকাশ একদম মানে মেঘাচ্ছন্ন হয়ে, মানে আকাশে প্রচুর মেঘ থাকে, ওই সময়টাতে মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে। মানে এরকমও দেখছি যে টর্চ লাইট দিয়ে হাঁটা লাগে, এমনও অন্ধকার হয়ে যায়। তো এরকম চারদিকটা অন্ধকার হয়ে গেছে। মেয়ে তখন আর ভয়ে আমার গাড়িতে উঠে না। আমি বললাম সাথী তুমি ভয় পাইও না, উঠো আমার গাড়িতে উঠো, বৃষ্টি পড়তেছে, চারদিক থেকে বৃষ্টি আসতেছে, উঠো, মানে বৃষ্টি পড়তেছে, তুমি গাড়িতে উঠো। উঠে না, আমি জোর করে যখন ধমক দিছি, পরে ওইটা সামনের সিটে বসছে। গাড়িটা নোহা গাড়ি ছিল, সামনের সিটে। অ্যান্ড বসার পরে আমি তো বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে পারি না, আমার তো গ্রামের রাস্তা তো কাদা, মানে পিছলে আস্তে আস্তে চালাইতেছে। আমি বললাম কী ব্যাপার সাথী, তো এরকম বৃষ্টিতে ভিজে বাড়িতে যাইতেছো কেন? একটু দাঁড়াইতা, বৃষ্টি কমলে তারপরে যাইতা। বলে না, বৃষ্টিতে ভিজে যাব, কি আর করব, একটু লেট হলে তো আম্মা আমার গালাগালি করবে। আমি বললাম তোমার কানটার এখন কি অবস্থা? বলে হ্যাঁ আগের থেকেও একটু ভালো আছে। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি যদি কানে না শুনতা, দেন্দা হয়ে যাইতা, তাহলে তো আমার তোমার বিয়ে করা লাগতো। মানে দুষ্টুমি করে বলতেছি যে তুমি যদি কানে না শুনতে পাইতা, তাহলে তো আমার তোমার বিয়ে করা লাগতো। তো এটা বলার পরে মেয়েটা তখন মানে নিচের দিকে তাকায় আছে, এবং তাকায় মানে এই বিয়ের কথাটা বলার পর ও কান্না শুরু করে দিছে, মানে গাড়ির মধ্যে কান্না করতেছে এবং চোখের পানি মুছতেছে। আমি বললাম কি ব্যাপার সাথী, চোখের পানি মুছতেছো কেন, কান্না করতেছো কেন? আর বলে না কিছু না, মানে একদম কান্না করতেছে এবং হুপিয়ে কান্না করতেছে। তো মেয়েটার মা নাই আর বাবা থেকেও নাই, সৎমায়ের অত্যাচার সবই আমাকে খুব মর্মাহত করছে। পরে আমি বললাম তুমি কান্না করো না, কান্নাটা থামাও। এবং আমারে বলে আপনি আমার বাড়ি পর্যন্ত নিয়েন না, আমার এখানেই নামাইয়ে দেন, আমার এই জায়গাটা নামাইয়ে দেন। পরে ওর বাড়ির সামনে ওরা নামাই দিছে, ও তখন চলে গেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এমন করতে করতে তার সাথে আমার আরেকদিন দেখা গ্যারেজের সামনে। তো গ্যারেজের সামনে দেখা, ওই দিনও সকালবেলা দেখি স্কুলের দিকে যাচ্ছে। পরে আমি বললাম সাথী ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। এই কথা বলি ও চলে গেল, মানে ওদের গ্যারেজটা পারে সামনে গেল, সামনে যে আবার ফিরে আসছে। আয়শা বলতেছে সাইফুল ভাই একটু কথা বলা যাবে? আমি বললাম যে হ্যাঁ কথা বলা যাবে, যাবে না কারণ আমি দৌড়ে ওইখানে গেছি। আমি বললাম গ্যারেজের ভিতরে যাবা? বলে না গ্যারেজের ভিতরে যাবো না, আপনার যদি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটু আসেন, একটু কথা বলবো আপনার সাথে। তো আমি তখন বললাম আল্লাহ জানে কী জানি বলবে। তখন আমি তার সাথে হাঁটতেছি তার স্কুলের দিকে। তো হাঁটতে তো আমার বলে ভাইয়া আপনি তো বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি নিয়ে যান, অনেক লোকদের সাথে আপনার পরিচয়, ভাইয়া কোথাও কি আমার জন্য একটা চাকরি খুঁজে দেওয়া যাবে? এরকম করে একদম খুবই নরম হয়ে কান্না জড়িত কণ্ঠে আমারে বলতেছে। আমিও বলতেছি যে এটা তুমি কি বলতেছো, যে তুমি না পড়াশোনা করো? ও বলে পড়াশোনাটা তো নামমাত্র করতেছি, এখন কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যাবে, আমি বাসা থেকে চলে যাব। পরে আমি বললাম যে বাসা থেকে চলে যাবা, কেন চলে যাবা, কারণটা কি? তোমার আব্বাও তো ভালো টাকা ইনকাম করে, বা তোমার আব্বার অবস্থানও তো ভালো, একেবারে যে খারাপ তাও না, তোমরা তো চলতে পারো, ফিরতে পারো, খাইতে পারো, পড়তে পারো। এই অবস্থার মধ্যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবা কেন, কারণটা কি? আমার বলে না আপনারা বলা যাবে না, আপনারা কেন, কাউরেই বলতে পারবো না, এটা কাউকে বলার মতো কথাও না, তো যদি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না প্লিজ, এরকম করতেছে।
পরে তারে তাকে আমার যে কিছু একটা ও মনে হয় লুকাইতেছে। আমি বললাম সাথী আমার কাছে বলো তুমি কি লুকাইতেছো, আমি কোনো একটা কথা আমার কাছে লুকাইতেছো, অনেক বলে না। এরকম মুহূর্তে স্কুলের সামনে চলে আসছে এখন স্কুলের দিকে চলে গেছে। কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে মেয়েটা আমার কাছে বড় ধরনের কিছু একটা জিনিস লুকাইতেছে, বড় ধরনের কিছু একটা জিনিস লুকাইতেছে। পরে আমার ভাড়া ছিল, আমি ভাড়া আরেকজনকে দিয়ে দিছি যে ভাই তুই ভাড়া নিয়ে যা, এই মেয়ে স্কুল থেকে ফেরার পর আমি তার সাথে কথা বলবো। তার স্কুলের সামনে দাঁড়িয়েছে, আবার স্কুল ছুটি হলেও একাই বাড়ি যায় আর কি, ওদের বাড়ি থেকে আর কোনো মেয়ে স্কুলে যায় না, ওই স্কুলে যায় না। পরে ওই স্কুল ছুটি হওয়ার পর ও তখন যাচ্ছে, আমি রাস্তার মধ্যে আবার দৌড়ছি, সাথী আমার কাছে সত্যিটা বলো যে কি হয়েছে তোমার, কেন তুমি চাকরির জন্য এরকম করতেছো, মানে কেন তুমি বাড়ি থেকে চলে যাবো, আমার কাছে বলো, তোমার মতো একটু সুন্দরী একটা মেয়ে কী হয়েছে আমার কাছে বলো। বলে না একটা পর আমি তার হাত চেপে ধরছি, যে আমি তোমার হাতে ধরে বলতেছি সাথে কী হয়েছে আমার কাছে বলো, যে কেন তুমি চাকরি খুঁজতেছো, কেন তুমি বাড়ি থেকে চলে যাবা, কেন যেতে যাচ্ছে। মেয়েটা তখন কান্না করে দেয় এবং মানে গভীরভাবে কান্না শুরু করে। কান্না করো না, কান্না না করে আমার কাছে বলো কী হয়েছে। আমার তখন বলে আমি আর শহীদ মামার অত্যাচার নিতে পারতেছি না। তো শহীদ মামা বলার পর আমি বুঝতে পারি ওর বাড়িতে ওর একটা মামা থাকে, মানে ওর সৎ মায়ের ভাই, ওনার নাম হচ্ছে শহীদ, উনি ওদের বাড়িতে থাকে। আবার মেয়ের বাবার ব্যবসা বাণিজ্য আছে, ওইগুলো দেখাশোনা করে ওই শহীদ ভাই আর কি। আমরা অনেক শহীদ ভাইও বলে, বাবা অনেক সময় বেআইও ডাকি। তো আমারে বলতেছে যে শহীদ মামার অত্যাচার সহ্য করতে পারি না, তাই বাড়ি থেকে চলে যাব। আমি তখন বললাম যে শহীদ মামা তোমার অত্যাচার করবে কেন, উনি তো সারাদিনে দেখি বাইরে বাইরে থাকে, আবার উনি একটু উশৃঙ্খল টাইপের, সবার সাথে একটু উশৃঙ্খল চলাফেরা করে, অত যে একটা ভালো তা না। আমি বললাম যে শহীদ মামা তোমার সাথে খারাপ ব্যবহার করবে কেন, আমি যতদূর জানি শহীদ মামা তো ভালোই, কী হয়েছে আমার কাছে বলো তো। তখন বলে না, মানে বলে না দেখে আমি ওরা টাইনা গ্যারেজের ভিতরে নিয়ে গেছি, আমাদের যে গ্যারেজ আছে ওখানে নিয়ে গেছি, গ্যারেজে কেউ নেই, একাই। পরে আমি বললাম সাথী তুমি আমার কাছে যদি না বলো আমি তোমার গ্যারেজ থেকে বেরোতে দিব না, আজকে না হয় একটা কলঙ্ক হয়ে যাবে, আমি তোমার গ্যারেজ থেকে বেরোতে দিব না। তারপরও আমারে বলো যে শহীদ মামা তোমার কি অত্যাচার করে। ও তখন বলে তাহলে আপনি আমার শরীরে কলঙ্ক মাখার জন্য বসে আছেন, আমার শরীরে তো কলঙ্কের কোনো বাকি নাই, আর কোথায় কলঙ্ক মাখবেন, কোনো জায়গা তো খালি নেই। আমি বললাম সাথী আমার কাছে বলো, আমার খুব কষ্ট হইতেছে, আমি না জানতে চাই, আমার নিজেরও একটা ছোটো বোন আছে, তো তুমি আমার বোনের মতো আমার কাছে বলো কী হয়েছে। এরপরে তার মুখ থেকে কথাগুলো শোনার পরে আমি রীতিমতো আমার শরীরের রক্তগুলো গরম হয়ে গেছে। তার ওই শহীদ মামা তার মায়ের, মানে তার সৎ মায়ের ভাই শহীদ, ওর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। সুযোগ পাইলে, একা ঘরে পাইলে ওরা জড়াইয়া ধরে, ঘরের মধ্যে কেউ না থাকলে ওরা জড়াইয়া ধরে এবং ওর উপরে প্রচুরভাবে যৌন নির্যাতন করে। আমি বললাম তো এই কথাগুলো তুমি তোমার সৎমা বা তোমার বাবা কাউরে জানাও না। বলে কারে জানাবা, আব্বারে জানাও তো লাভ নাই। আমার আব্বা আমার সৎ মায়ের কথায় উঠে আর বসে, আমি কিছু বললে আমার আব্বা উল্টা আমারে গালাগালি করবে, আর আমার সৎমা তো এগুলো দেখেও না দেখার ভান করে। আর সৎমারে যখন এগুলো বলতে যাই তখন তিনি আমার উপরে কাজের প্রেশার বাড়াইয়ে দেয়, আমাকে স্কুলে যেতে দেয় না, আমি আর কত নির্যাতিত হব। তো ওর দিকে তাকায় তখন আমার মনে হচ্ছে যে শহীদরা আমি মানে খুন করে ফেলবো, বা ওরে মাইরা আমি জেলের ঘানি টানবো, এরকমটা মনে হচ্ছে। যে একটা মানুষ এত খারাপ হয় কি করে, নিজের ভাগ্নির দিকে হোক না সৎ, তাতে গিয়ে ভাগ্নি তো এই কাজটা কীভাবে করলো। পরে মেয়েটা কান্না করতে করতে চলে যাওয়ার পরে এই সময় সে প্রতিদিন স্কুলে যায় আসে, এবং এমন করতে করতে আমি তার সাথে কথাবার্তা বলি, তার সাথে তার স্কুল পর্যন্ত যাই, আবার স্কুল থেকে ছুটি হওয়ার পরে গ্যারেজ পর্যন্ত আসি। এরকম করতে করতে এই সাথীর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সেখান থেকে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তো চিঠিপত্র বা ওই মাধ্যমে তখন আমাদের কথোপকথন হতো, বা মাঝে মাঝে সরাসরিও দেখা হতো, কথা হতো। তো তার মাধ্যমে জানতে পারি যে তার শহীদ মামা তাকে প্রচণ্ড রকমের বিরক্ত করে, যেখানে পায় যে জায়গায় পায় তাকে টর্চার করে, তার শরীরে হাত দেয়, তার সাথে বিভিন্ন ধরনের চেষ্টা করে। এরকম করতে করতে একদিন বৃহস্পতিবারে ওই স্কুলে যাইতেছে, স্কুল যাইতেছে আর কান্না করতেছে। পরে স্কুল ড্রেস পরা নেই, ওই দিন বোরকা পরে যাইতেছে, মানে বোরকা পরিহিত অবস্থায়, স্কুল ড্রেস নাই। পরে আমি বললাম যে কী ব্যাপার সাথী তোমার স্কুল ড্রেস কই, আর কান্না করতেছো কেন, মানে কান্না করতে করতে যাইতেছে। ওই যাইতে বলতেছে যে শহীদ মামার স্কুল ড্রেস ছিঁড়ে ফেলছে। আমি বললাম তোমার স্কুল ড্রেস ছিঁড়ে ফেলছে কারণ? বলে আমি স্কুল ড্রেস পরছি, রেডি হয়ে স্কুলে যাব, উনি আইসাই আমার ধরে আমার সাথে টানাটানি করে আমার স্কুল ড্রেস ছিঁড়ে ফেলছে। তো একটা মেয়ের স্কুল ড্রেস কেন ছিঁড়ে ফেলতে পারে তো আপনি বুঝতেই পারছেন বা আপনি জানেন। মানে তখন আমার কাছে মনে হলো যে ওরে আমি যেখানে পাই সেখানে আমি মেরে ফেলবো, মানে এইরকম একটা মানে জিদ আমার মনে তখন কাজ করতেছে। ওই মেয়ে তখন বৃহস্পতিবার স্কুলে চলে গেছে, আমি তখন এই মেয়ের স্কুলে পাঠাই দিই, আমি তখন শহীদদারে খোঁজার জন্য বেরোইছি যে ওরে আমি যেখানে পাই এখানে আমি খবর ছুটাই ফেলবো। এরকম করতে করতে ওরে আমি তখন পাইলাম কি এলাকাতে এক জায়গায় বেশি ক্রাম খেলতেছে। তা আমাদের ওই আবার গ্যারেজের মধ্যে লাঠি ছিল, আমাদের গাড়িতেও লাঠি থাকে,
মানে ওই যেগুলো দিয়ে মানুষ পিঠানোর মতো লাঠি, এরকম লাঠি একটা সাথে করে নিয়ে গেছি। ওই ক্রাম খেলতে আছে ওই জায়গার মধ্যেই মাইর, মানে কোনো কথা না যে পিছন থেকে 2টা বাড়ি মারছে, মাথার মধ্যে মাথা ফাইটে গেছে, ইচ্ছা মতো এলোপাতারিক পিটাইছি, এমন পিটাইছি, জন্মের পিটানি পিটাইছি। তো ওই সময় মোবাইল চালাইতাম না, মোবাইল এমনি অনেকের হাতে মোবাইল ফোন টোন আছে, মোবাইল ইউজ করে, বাট আমি মোবাইল ইউজ করতাম না। এইভাবে মারছি এবং এমন মারছি যে ওরে আমাদের ওই উপজেলাতে নিয়ে যাওয়া লাগছে, আমাদের এলাকার উপজেলা হসপিটালে নিতে হয়েছে। ওরে মাইরে উপজেলা হসপিটালে পাঠিয়ে দিছি, পরে এসে গ্যারেজে এসে বসে আসি। দেন এবার আমার দুলাভাই আর আমার আব্বা আইসে, তা তো খবর পাইয়ে গেছে এরকম। আব্বা এসে আমার বললি তুই কী করলি, এই শহীদরে মারলি কেন? আমি বলছি আমি মানুষ মারি না, আমি একটা নরপিসাদরে মারছি, ওরে মারছি তো আমি জান্নাতে যাবো, দেখো ওরে মারার কারণে আল্লাহ আমারে জান্নাত দিব। এরকম করে আব্বা গালাগালি করতেছে, দুলাভাই গালাগালি করতেছে, এটা তুই কী করলি? রাত 9টার দিকে এবার আমার আব্বা আবারও আসছে গ্যারেজ, আমি বাড়িতে যাই না, আব্বা আবার গ্যারেজ আসছে, এসে বলতেছে কালকে শুক্রবার বিকাল 3টা বাজে দরবার ডাকছে। আমি বলি কে দরবার ডাকছে? আমার আব্বা বলে চেয়ারম্যানের কাছে বিচার দিছে। শহীদ গিয়া, শহীদের দুলাভাই আর শহীদ দুজনেই গিয়া চেয়ারম্যানের কাছে বিচার দিছে, 3টা বাজে তোর দরবারে থাকতে বলছে। আমি বললাম আমি 3টা বাজে দরবারে থাকতে পারবো না, আমার ভাড়া আছে, আমি সন্ধ্যার পরে থাকবো, 7টার পরে। আমার আব্বা বলে তো 7টার পরে থাকলে চেয়ারম্যানটা চাইলে বইলে আসিস, চেয়ারম্যান আমার বলছে। তো রাতের বেলায় তখন চেয়ারম্যানের বাড়িতে গেলাম, যে বললাম যে কাকা আমি তো 3টা বাজে থাকতে পারবো না, আমি 7টা বাজে থাকবো। উনি আমার গালাগালি করতেছে যে 7টা বাজে থাকবি, মানে এটা কী ধরনের কথা, তুই ওর মারলি কেন, এই সেই। আমি বললাম 7টা বাজে থাকবো, আমি তখনই বলবো। আর আমি যে দরবারটা ওনাদের উঠানে হোক, মানে এই শহীদদের বোন জামাইয়ের উঠানের মধ্যে হোক, দরবারটা ওইখানে হবে। তো চেয়ারম্যান বলো দরবার তো ওই উঠানেই হবে, তুই উঠানেই যাবি, যা 7টার পরেই যাইস। পরে আসলে আমার কোনো ভাড়া নাই, কিন্তু আমি রাতের বেলায় যেতে যাচ্ছি, মানে দিনের বেলায় যেতে যাচ্ছিলাম না। পরে সন্ধ্যা 7টার পরে আমার আব্বাও ছিল, আমার মাও দরবারে গেছে, আমার বড় বোন জামাই গেছে, আমার বড় বোনও গেছে। কারণ কি হয় না হয় আমার সাপোর্ট দেওয়ার জন্য ওরা গেছে, আমিও গেছি। যাওয়ার পরে মানে আমার তো ভাই কথা হচ্ছে যে আমি তো ওরে মাইরিয়ে ফেলবো, ওই দরবারে আমি ওরা আবার পিটাবো, এরকম প্ল্যানিং করে গেছি যে দরবারের মধ্যে আমি তারা আবার পিটাবো। পরে চেয়ারম্যান শহীদরে জিজ্ঞেস করলো ঘটনা কি। শহীদ বলে ভাই কিছুই জানি না, আমি ক্রাম বোর্ড খেলতেছি, আমি ক্রাম খেলার ভিতরে আছি, এই সময়ের ভিতরে ওই পিছন থেকে এসে আমার মারতে শুরু করছে এবং এমন মারছে যে আমার অবস্থা খারাপ, আমার হসপিটালের নিচে সেলাই টেলাই করছে, আমার এই অবস্থা। পরে চেয়ারম্যান তখন আমারে বলতেছে কিরে কী হয়েছে? আমি তখন বললাম কী হয়েছে ওরে জিজ্ঞেস করেন। তো চেয়ারম্যান বলে আমি ওরে জিজ্ঞেস করবো কেন, তুই বল কী হয়েছে। আমি বললাম যে ওরে জিজ্ঞেস করেন আপনি কী হয়েছে, ওই কী করে বাড়িতে বৈশা ওরে জিজ্ঞেস করেন, এটা ওর বোনের বাড়ি, ওর বোনের বাড়ির মধ্যে পড়ে থাকবে কেন? চেয়ারম্যান তখন বলে ওর দুলাভাই ওর বোন যদি ওরে ওই বাড়িতে রাখে তাই তোর সমস্যা কি, বাড়িকে ওর নাকি? আমি বলবো এই বাড়িতে থাইকা ওর মা মরা মেয়ের সাথে ও সাথীর দিকে খারাপ নজর দিছে। এই দরবারের মধ্যেই বলতেছি যে সাথীর দিকে খারাপ নজর দিছে, এবং শুধু খারাপ নজর না, মানে আমি যে এই কথাগুলো কেন বলতেছি ভাই আমি নিজেও জানি না, ওই সময় আমার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান নাই। আমি বললাম সাথী স্কুলে যাইতেছে, স্কুলে যাওয়ার সময় ও বলতেছে যে এরকম ওর টাইনা ওর মানে স্কুল ড্রেস ও ছিঁড়ে ফেলছে, টাইনা ওর জিজ্ঞেস করেন এমনি। এটা বলার পরে চেয়ারম্যান তো তখন রেগে গেছে। চেয়ারম্যান বলে কি বলিস তুই এটা? আমি বললাম হ্যাঁ, আপনি বিশ্বাস না করেন আপনি সাথীরে ডাকেন দরবারে, সাথীরে জিজ্ঞেস করেন। তা আমি তো আসলে আমার মাথার মধ্যে জিনিসটা এই সময় ছিল না যে একটা যুবতী মেয়ে, তার সম্বন্ধে একটা মানে বড়া মজলিস আমি এরকম করে কথা বলতেছি, মেয়েটার তো একটা মান সম্মান আছে বা মেয়েটার তো বিয়ে শাদী দিতে হবে, তার কি হবে, আমি এটা চিন্তা করলাম না। এবং মানে যা আছে আর কি, আমি ভিতরে কিছুই রাখি না যে শহীদ কাকা কখন মানে এই শহীদ মামা কখন কি করছে, কখন তার জামা ধরে টান দিছে, তার সাথে এটা করছে। মানে একটা পর্যায়ে আমি এটাও বলে ফেলি যে তার সাথে অসংখ্যবার উনি শারীরিক সম্পর্ক করছে, এইটাও বলে ফেলি। এগুলো অবশ্যই ইশারা ইঙ্গিতে আমারে সাথী বলতো যে উনি এটা করে ফেলছে, অনেকবার আমাকে বলছে। এবার আমি এটা করে ফেলি, আবার সাথীরও দরবারে ডাক দেওয়ার পরে চেয়ারম্যানে জিজ্ঞেস করে যে সাথী সাইফুল যেটা বলতেছে এটা সত্য? সাথী বলে হ্যাঁ সত্য, উনি অনেকবার আমার সাথে এই ধরনের কাজ করছে, এবং জোর জবস্তি করে আমার সাথে এগুলো করে। আমার আব্বাও কোনো বিচার করে না, আমার সৎমাও কোনো বিচার করে না। এটা শোনার পর তো চেয়ারম্যান তখন একদম খেপে গিয়া বলতেছে যে ওরা এইখানে মার, তো ওরা আর মারবে কি, ওরা তো আমি মাইরা কোনো কিছু বাদ রাখি নাই। চেয়ারম্যান তখন বলতেছে কালকে সূর্য উদয় হওয়ার আগে, মানে এলাকাতে মানে সূর্যটা উঠার আগে এই শহীদ যেন গ্রাম ছেড়ে চলে যায়, এবং এই শহীদ যাতে কোনোভাবে আমাদের গ্রামে আর কখনোই আসতে না পারে। এই কথা বলে সাথীর বাবাকে কড়া হুঁশিয়ারি করে দেয় চেয়ারম্যান, এবং বলে দেয় যে আপনার মা মরা মেয়ে এতিম মেয়ে, আপনি আপনার এতিম মেয়ের প্রতি খেয়াল রাখেন না, আপনার মেয়ে এভাবে নির্যাতিত হয়, বাইরের লোকরা জানে আপনি জানেন না। ওর বাবাকে চেয়ারম্যানে খুব শাসায়, এবং শাসানোর পর তখন সাথীরে বাড়িতে নিয়ে যায়, এবং সাথীকে এই দিক দিয়ে বাড়িতে নিয়ে যায়। আর আমি তখন আমি আমাদের বাড়িতে যাই, এবং আমাদের বাড়িতে গেলে পরে আমার আব্বা তখন বলতেছে এই কাজটা তুই কী করলি, তোর নিজেরও একটা বোন আছে, এই মেয়েটারে ভরা মজলিসে সবার সামনে এইভাবে অপমান করাটা কি তোর ঠিক হইলো?
এই অপমানটা তো তুই ভালো করিস, সেটা কি তুই খারাপ করছিস, এই কাজটা তোর ভালো হয় নাই। আমি তখন বললাম যে ভালো খারাপের কি আছে, ভালো খারাপের কি আছে, যা করা তা করছি, ওই তো এরকমই করে, আমি তো জানি। মেয়ে আমার কাছে বিচার দিছে, এর লেগে তো আমি মারছি। এবং আবার চেয়ারম্যান আমার বুঝাইলো, আমার ধন্যবাদ জানালো যে সাইফুল তুমি অনেক ভালো কাজ করছো, তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি একটা ভালো কাজ করছো, একটা মেয়ের সাথে যা হয়েছে এইটা তুমি ভালো করছো, মানে চেয়ারম্যান আমার অনেক বাহবা দিল। আচ্ছা যাই হোক, এরপরে এরকমভাবেই তখন কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে এরপরে আর সাথী আর স্কুলে যায় না। ওরে ভাই আমি আর স্কুলে যাইতে দেখি না, আমি গেটের মধ্যে দাঁড়াইয়ে থাকি, ওরে আর স্কুলেই যাইতে দেখি না, স্কুলে আর যায় না। এবং এরপর ওর বাড়ির মেয়ে মানে মেয়েদের কাছ থেকে জানতে পারে ওর উপরে বর্বর নির্যাতন হইতেছে, ওর সৎমা ওরে মারে, ওর বাবা ওরে মারে, এবং ওর উপরে নির্মম নির্যাতন হইতেছে। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন বিকেলবেলা আমি হঠাৎ খবর পাই যে সাথী নাকি বিষ খাইছে। সাথীর বাড়ির এক ছেলে, যার মাধ্যমে আমি সাথীর খোঁজ খবর নিতাম, ওই ছেলেটা আমার সাথীর খোঁজ খবর দিতে, সাথী কেমন আছে, কোথায় আছে বা কী অবস্থা, ওই ছেলে এসে আমার বলতেছে সাইফুল ভাই সাথী আপু তো বিষ খাইছে। তো সদর হসপিটালে নিয়ে গেছে, আমি দৌড়ে সদর হসপিটালে গেছি। সদর হসপিটালে গেছি, যাই দেখি যে ও বেডের মধ্যে শুয়ে আছে। আমি ওইখানে যাওয়ার পরে কান্নাকাটি করতেছি ওর জন্য, যে এটা কী হলো, ওইখানেও শুয়ে আছে, এমন এমন অবস্থা। ওর বাপ মায় ভাই কেউ ওর খবর নেয় না, ওই হসপিটালের মধ্যে পড়ে আছে। বিশ্বাস করেন, ওর মানে হসপিটালের যে টাকাটা, ওই টাকাটা পর্যন্ত আমি দিছি। মানে ওর যে মানে বিষ বের করতে যে টাকাটা দরকার, যে গাড়িটা দিয়ে নিয়ে গেছে, সিএনজি দিয়ে নিয়ে গেছে, ওই সিএনজি ভাড়াটা আমি দিছি। ওর বাপ মাই কেউ এখানে নাই। প্রায় 4 দিনের মতো হসপিটালে ছিল, টোটাল 4 দিন। ওই 4 দিন আমি ওর সাথে ছিলাম, হসপিটালে আমি ওর সাথে ছিলাম। কিন্তু আমার বলে যে আপনি আমার কেন বাঁচালেন, আমি মরতে চাই, আমি মরে যেতে পারলে বাঁচি, এই মুখ আমি আর সমাজকে দেখাইতে চাই না, আমি আর কাউরে দেখাইতে চাই না। হসপিটাল থেকেও সুস্থ হয়েছে, বা সুস্থ হওয়ার পরে 11টা বাজে ওরা রিলিজ দিছে। 11টা বাজে আমি ওর নিয়ে সোজা কাজী অফিসে, কোনো কথা নেই। এর মাঝে ওর কাগজপত্র ঠিকঠাক করছি, আইডি কার্ডটা এগুলো ঠিক করছি, কইরা কাজী অফিসে নিছি। দিনের 12টা বাজে বিয়ে করছে ওনে, 12টা বাজে বিয়ে করে 3টা বাজে আমি ওর নিয়ে বাড়িতে গেছি। 3টা বাজে ওর নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আব্বা মা দুজনে তো ফুইলে আছে যে এটা কী ধরনের কথা, এইটা আমি কিভাবে করলাম, আমি হঠাৎ করে একটা বিয়ে করে আমি ডিরেক্ট আমার বাড়িতে নিয়ে আসছি। এখন ওর বাবা মা, যে ওর সৎ ভাই বোন, কারো কোনো মাথা ব্যথা নাই যে ওই মেয়ে হসপিটাল থেকে কই গেছে, তারা তা দেখাও না। ওরে নিয়ে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আমার আব্বা আম্মা এই শুরু করছে আমার উপরে। এবার আমার যে দুলাভাই আমাদের বাড়িতে ঘর জামাই থাকে, আমাদের বাড়িতে যিনি ঘর জামাই, উনি বলে উনি আমার বোনরে ছেড়ে দিবে। আমি এরকম একটা দর্শিতা মেয়ের বিয়ে করছি, একটা খারাপ মেয়ের বিয়ে করছি, এই জন্য উনি বাড়ি ছেড়ে দেবে, এ বাড়িতে উনি থাকবে না, আমার বোনরে ছেড়ে দিবে, উনি দোকানপাট বন্ধ করে দিবে। আমার আব্বারও গালাগালি করতেছে, আমার আব্বা আমার গালাগালি করে, মা আমার গালাগালি করে, এটা তুই কেন করলি, কী কারণে বিয়ে করলি, বিয়ে তোর করতেই হইবে, এটা কোনো কথা নাকি। মানে এনাদের কথা হচ্ছে এই মেয়ে পুরো বড়া মজলিসে বলছে তার মামা তার সাথে শারীরিক সম্পর্ক করছে, এরকম একটা মেয়ের আমি কেন বিয়ে করলাম, এইরকম চরিত্রের একটা মেয়ের আমি কী কারণে বিয়ে করলাম, এটা আমি ভালো করি নাই। আব্বা আম্মা দুজনেই তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল। এবং একটা পর্যায়ে আমি তখন দেখলাম যে সাথী আমাদের পরিবারে থাকলে সাথী আবারও বিষ খেয়ে মারা যাবে, সাথী আমাদের পরিবারে থাকলে আবারও বিষ খেয়ে মারা যাবে। কারণ সাথীর উপরে বড় নির্যাতন হইতেছে, আমার মাও করে, আমার বাবাও করে, আর আমার বড় বোনের কথা বলে তো লাভে নাই। আমার বড় বোন পারতেছে না, ওরে মানে মাসা থেকে উকুন এনে মানুষ যেভাবে টিপ দিয়ে গেলে ফেলে, এরকমভাবে ওরে মেরে ফেলতে চাইতেছে। পরে একটা পর্যায়ে বাধ্য হয়ে ভাই আমি ওরে নিয়ে ঢাকাতে চলে গেছি। আমি আব্বা আম্মারও কিছু বলি না। একদিন দুপুরবেলা ওরে বললাম যে তোমার তো শরীর খারাপ, তোমরা ডাক্তার দেখাবো চলো। আসলে ডাক্তার দেখাবো না, ডাক্তার দেখার নাম করে জামা কাপড় নিয়ে আমি ওরে নিয়ে ডিরেক্টলি হচ্ছে ঢাকায় চলে গেছি। তো ওই সময় মোবাইল চালাইতাম, তো ওই মোবাইলে মারে ফোন দিয়ে কয়ে দিচ্ছি আমি ঢাকায় চলে যাচ্ছি, আমি আর আসবো না। মা দেখতেছে, মা কি করবে এখন, মা কিন্তু আমার পক্ষে ছিল। তাই মা আমার পক্ষে থাকার পরেও এখন আমার বড় বোনের জ্বালায় তো আমার বউ এখানে থাকতে পারে না। আমার বড় বোন আবার ছোটো বোনেরই বিয়ে দিছে পার্শ্ববর্তী গ্রামে। এবং আমার ছোটো বোন ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার বড় বোন সবচেয়ে বড় সমস্যা। বড় বোনে ওরে মাইনেই নিচ্ছে না, বা বড় বোনের কারণে ও থাকতেই পারে না। শেষ পর্যন্ত আমি ওরে নিয়ে ভাই ঢাকা শহরে চলে গেলাম। তো ঢাকা শহর আগ থেকে আমার পরিচিত লোকজন ছিল, ওদের মাধ্যমে তখন একটা বাসা ভাড়া করলাম। ওই বাসার মধ্যে ওরে নিয়ে থাকতেছি, এভাবে প্রায় 2-3 মাসের মতো ছিলাম। ওই টুকিটাকে গাড়ি চালাইতেছি, লাইনের যে গাড়িগুলো হয় না, ওই লাইনের গাড়ি চালাইতেছি, এমনি চলতেছি। বাট ভালো কোনো চাকরি পাই না। এদিকে সেদিকে চাকরির জন্য অনেকটাই অ্যাপ্লিকেশন করলাম যে ভাই ভালো কোনো চাকরি পাওয়া যায় কি না, কোনো বাসায় চাকরি বা কোনো আপনার গ্যারেজে চাকরি বা যে কোনো চাকরি পাইলে আমি করবো, কিন্তু ভাই কোনো চাকরি পাইতেছি না। এমন করতে করতে হঠাৎ করে একটা হাউস ড্রাইভারের চাকরি পাই। তো একজন আমার খবর দেয় যে সাইফুল ওইখানে হাউস ড্রাইভার লাগবে, মানে আমাকে ফোন দিয়া বলে। আমি তখন বললাম যে ভাই ঠিক আছে, আমি ইন্টারভিউ দিতে যাব। তাই ইন্টারভিউ দিতে গেলে পরে বলে আচ্ছা ঠিক আছে। পরে ইন্টারভিউ দেওয়ার জন্য গেলাম, ওইখানে 6 জন ড্রাইভার ছিল, সবাই ইন্টারভিউ দিল। আর সবার মাঝে আমি মোটামুটি অনেক ভালো ড্রাইভ করছি। এবং যিনি হচ্ছে মানে নিবে আর কি ম্যাডাম আমারে পছন্দ করছে। এবং পছন্দ করার পরে
এখানের মধ্যে আমি বসে আছি, বসে থাকা অবস্থায় আমি ওই যে ম্যাডামের আবার অফিস আছে, নিজেদের অফিস আছে, অফিসের মধ্যে বসে আছে, অফিসে আমার ইন্টারভিউ হয়েছে, এখন ম্যাডামের মানে রুমে যাব, তারপর ম্যাডাম আমার সাথে কথা বলবে। তো এখানে ওনারা মানে অফিসের লোকেরাই বলা বলি করতেছে ম্যাডাম আবার অবিবাহিত ড্রাইভার নেবে, মানে বিবাহিত ড্রাইভার নেবে না, মানে এরকমই ওনারা মানে মানে কথাবার্তা বলতে বলতে একজন আমাকে জিজ্ঞাসা করে বললো, ভাই আপনি কি বিয়ে করছেন? আমি তখন কিছু বলি না। পরে বলে বিয়ে করলে কিন্তু ম্যাডাম ড্রাইভার নেবে না, ম্যাডাম কিন্তু বিবাহিত ড্রাইভার নেবে না, কারণ বিবাহিত ড্রাইভারদের অনেক সমস্যা থাকে, বারবার বাড়িতে যাওয়া লাগে, বউয়ে ফোন দেয়, প্যারা দেয়, বউয়ের কারণে ঠিকমতো গাড়ি চালাইতে পারে না, বউ বিরক্ত করে, এই জন্য ম্যাডাম কিন্তু বিবাহিত ড্রাইভার নেবে না। তা আমি তখন চিন্তা করলাম, ভাই আমার তো চাকরি লাগবে, মানে আমার যে পরিস্থিতি, আমি খাইতে পারি না, আজকে বহুদিন ধরে বাসার মধ্যে অনেক কষ্টে আছে, বাসা আবার অনেক টাকা জমে গেছে, বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি, তাহলে ভাই আমি তো চাকরি আমার লাগবেই, সুতরাং আমি নিজেরা অবিবাহিত বলবো, মানে তখন আমি প্ল্যানিং করে ফেলি। পরে ম্যাডাম যে রুমে আছে, ম্যাডামের রুমের মধ্যে যাই, গেলে পরে ঢুকি, পরে ম্যাডাম আমাকে দেখে, আমি দেখতে শুনতে ম্যাডামের পছন্দই হই, পরে নাম জিজ্ঞেস করে, নাম বলি, ঠিকানা বলি, সব কিছু বলি, পরে ম্যাডাম আমারে বলে যে তোমার পরিবারে কে কে আছে? আমি শুধু বউ ছাড়া সবার নাম বলি। পরে আমার বলে তুমি বিয়ে করছো? আমি বললাম যে না, কারণ আমি তো আগেই জেনে গেছি যে বিবাহিত ড্রাইভার ম্যাডাম নিবে না, মানে বিবাহিত লোক ম্যাডাম চাকরিতে নিবে না, এটা আমি আগেই জানছি। পরে ম্যাডাম বলে ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে জয়েন করো, কিন্তু আমার বাড়িতে থাকা লাগবে, আমার বাড়িতে থাকতে হবে, আমার বাড়িতে থেকে থাকতে হবে, বাইরে থাকা যাবে না। পরে আমি বললাম যে ম্যাডাম আমি তো আপাতত এক জায়গায় থাকতেছি, আমি সামনের মাস থেকে আপনার বাড়িতে থাকি। তখন ছিল মাসের 4 তারিখ, আমি বললাম 5 তারিখে জয়েন করব, আর সামনের মাসের 1 তারিখ থেকে আপনার বাসায় থাকবো। বলে আচ্ছা ঠিক আছে, সামনের মাসের 1 তারিখ থেকে আমার বাসায় থাকবা, এখন তাহলে বাইরে থেকে আমার প্রতিদিন সকালবেলা আসবা, বিকেল রাত পর্যন্ত ডিউটি হবে, বেতন নির্ধারণ হলো, সব কিছু ঠিক হলো। এবং গিয়ে আমি তখন সাথীরে বললাম যে সাথী একটা চাকরি পেয়েছি। ভাই আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার যেদিন আমি সাথী বললাম চাকরি পেয়েছি, তার পরের দিনে সাথী আমার আরেকটা গুড নিউজ দিল, আমারে বলে যে তুমি তো বাবা হইতে যাইতেছো। আমি তো এটা শুনে মহা খুশি, যে কি বলো তুমি? বললে হ্যাঁ। তো এবার আমি একটা উসিলা পাইছি ওরে বাড়ি পাঠাই দেওয়ার। আবার ইতিমধ্যে আমার যে বড় বোন ছিল, আমার বড় বোন আবার আমার বোন যে আমার বড় বোনটা নিয়ে চলে গেছে আমাদের বাড়ি থেকে। উনি দোকানপাট সব এখানে বন্ধ করে ওনার এলাকাতে উনি দোকান দিচ্ছে, আমার বোনেরই নিয়ে গেছে। ওই সময় মা বাসায় একাই থাকে। এর মাঝে মা আবার আমার ফোন দিয়ে বলতেছে সাথীরে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। এর মাঝে সাথী আবার বলতেছে সে প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা আছে। আবার ম্যাডাম বলতেছে ম্যাডামের বাসায় থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে এখন সাথীরে বাড়িতে পাঠিয়ে দেওয়া আমার উত্তম, মানে সাথী বাড়িতে পাঠিয়ে দেওয়াটাই ঠিক হবে। পরে আমি সাথীরে বললাম যেহেতু তোমার পেটে বাচ্চা আসছে, আমি তো সকালে চলে যাই, রাতে আসি, বাসার মধ্যে কী খাও না খাও, কীভাবে থাকো না থাকো, কী সমস্যা দেখা দিতে পারে, একটা কাজ করো, তুমি চলে যাও বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে হচ্ছে নিজের মা আছে আমার আম্মুর সাথে থাকো এবং আম্মু তোমার দেখাশোনা করবে। এরকম করে ও তখন রাজি হলো। পরে 15 দিনের মাথায় আমি ম্যাডামের কাছ থেকে 2 দিনের ছুটি নিয়ে আমি ওই সিরাজগঞ্জ আমাদের গ্রামে দিয়ে আসি। আর আমার আম্মার সাথে থাকতেছে। আমি তখন আবার বাড়িতে মানে ম্যাডামের মানে গাড়ি চালাইতেছে, আবার এখানে চলে আসি। তো ম্যাডামের বাসায় হচ্ছে ম্যাডাম আছে আর ম্যাডামের একটা মেয়ে আছে। আর ম্যাডামের মানে যে স্যার আছে, আমাদের যে বস আছে, বস হচ্ছে বেশিরভাগই দেশের বাইরে থাকে এবং বস আবার রাজনীতিও করে, মোটামুটি রাজনীতির একজন নেতাও আছে বস আমাদের ওই ঢাকাতেই, মোটামুটি নাম করা একজন ব্যক্তি। এবং তিনি আবার অ্যাডভোকেট, আমাদের বস আবার অ্যাডভোকেট, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক, তিনটাই। পরে চাকরি টাকরি করতেছে এবং ম্যাডামের সাথে আমার সম্পর্কটা মানে খুবই ভালো। ম্যাডামের নাম ছিল নাজমা। মানে নাজমা ম্যাডামের সাথে আমার সম্পর্ক এতটাই মধুর হয়ে যায় যা বলার মতো না। ম্যাডামের পার্সোনাল বিষয় এবং ম্যাডাম আমার সাথে সব কিছু শেয়ার করে, আমিও ম্যাডামের সাথে সব কিছু শেয়ার করি। এবং ম্যাডাম আমাকে ভীষণ দুঃখ করে বলে যে ম্যাডামের যে হাজব্যান্ড, এই যে ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি বা প্রপার্টি যা আছে সবই হচ্ছে ম্যাডামের বাপের। ম্যাডাম এক বাপের এক মেয়ে ছিল, ম্যাডামের কোনো ভাই বোন ছিল না। ম্যাডাম হচ্ছে রিলেশন করে ওই লোকটার সাথে, ওই ভদ্রলোকের সাথে রিলেশন করে, উনি অ্যাডভোকেট ছিল এবং রিলেশন করে ওই লোকটাকে বিয়ে করে। এবং বিয়ে করার পরে এই সমস্ত কিছুর মালিক ম্যাডামই আছে, কিন্তু ওই লোকটা সব দেখাশোনা করে, সব কিছু দেখাশোনা করে এবং কিছু সম্পত্তি ম্যাডাম ওই লোকটা নামেও লিখে দিছে। মানে এক কথায় বলতে গেলে, আমি যেটা ম্যাডাম আমার কাছে ক্লিয়ার করে বলে না, কিন্তু আমি বুঝে গেছি যে ম্যাডাম তার সমস্ত কিছু ওই অ্যাডভোকেটের নামে লিখে দিছে বা উনি যেমনি পারে ম্যাডাম আমার কাছ থেকে নিয়ে গেছে। তো এখন ম্যাডাম আমার কাছে দুঃখ করে বলে যে মানে সামান্য একটা অ্যাডভোকেট ছিল, অল্প কয়েক টাকা বেতন পাইতো এবং বড় কোনো সিনিয়র অ্যাডভোকেটও না, তারে আমি আজকে ঢাকা শহরের রাজা বানাই দিলাম। এখন ও আমার কথা শোনে না, আমার কথা মানে না। বিভিন্ন ধরনের সিনেমার নায়িকা, নাটকের নায়িকা, এরপরে বিভিন্ন ধরনের মানে বারে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে মিশে এবং আমার বাসায় মাঝে মাঝে মেয়ে নিয়ে আসে। দেশের বাইরে গেলে আমার ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না এবং বেশিরভাগ সময় ও মেয়ে ছাড়া থাকতেই পারে না। এবং বিশ্বাস করো 15 দিন আমার সাথে এক রাতে থাকে না। মানে আমার সাথে এই ধরনের চিটিংগিরি করে, আমার সাথে থাকেন, আমার সাথে এই ওই মানে অনেক কথাবার্তাও তখন বলে। তো বলতে বলতে একটা পর্যায়ে ম্যাডাম আমার প্রতি অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এরই মাঝে আমার ওয়াইফের করে আমার একটা কন্যার সন্তান হয়, মানে আমার একটা মেয়ে হয়।
মানে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা হওয়ার পর আমি অত্যাধিক খুশি হই যে আমি আবার আমার মেয়ে যেদিন হবে তার 2 দিন আগে ছুটি নিয়ে চলে যাই। আমি সিরাজগঞ্জে থাকি, আমার মেয়েটা হইলে পরে হসপিটালে হয় সিজারের মাধ্যমে, আমার ওয়াইফকে আমি আবার বাড়িতে পৌঁছায় দিয়ে তারপর আমি ঢাকাতে আসি। আইসা চাকরি করতেছি, কিন্তু ম্যাডাম তখনও জানে আমি অবিবাহিত, আমি ম্যাডামকে বলি না যে আমি বিয়ে করছি। পরে এরকম করে ম্যাডামের বাসায় পড়ে আছি। পরে ম্যাডাম সবসময় দুঃখ করে বলে যে স্যার এটা করে ওইটা করে, এবং ম্যাডাম স্যারের কাছ থেকে কখনোই স্ত্রীর অধিকারটুকুন ওভাবে পায় নাই। প্রথম দিকে হয়তো মাস ছয়েক ম্যাডামের সাথে বসের একটা রিলেশন ছিল বা এটা হয়েছে, কিন্তু এখন বস মানে 15 দিনে 20 দিনও একবার ম্যাডামের কাছে যায় না। এরকম করে তার আকুতিগুলো এরকম ছিল যে তিনি আমার সাথে কোনো একটা সম্পর্কে জড়াতে চায়, মানে আমি যেটা বুঝলাম আর কি। এবং এরকম করে সম্পর্কে জড়াতে চায় বা আমার হাত ধরে মাঝে মাঝে কান্নাকাটি করে, আবার আমার সামনে খুব অশ্লীল ড্রেস পরে আসে। ওনাদের বাসায় তো আমি থাকি, তো এটা কি উনি ম্যাডাম ইচ্ছে করে অশ্লীল ড্রেস পরে, না এরকম ড্রেসেই তারা বাসায় থাকে তা কিন্তু আমি জানি না। আবার ম্যাডামের মেয়েটা কিন্তু পর্দা করে, ওই মেয়েটা আবার পর্দা করে, ভালোভাবে চলাফেরা করে, কিন্তু ম্যাডাম একটু ভিন্ন রকম চলাফেরা করে, ওভাবে ভালো চলাফেরা করে না। তো এমন করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে মানে ম্যাডামের সাথে যখন আমার সম্পর্কটা খুব ক্লোজ হয়ে যায়, একদিন ম্যাডাম আমাকে একটা প্রস্তাব করে। তা আমি প্রস্তাবের বিষয়টা কিভাবে আপনাকে বলবো, ম্যাডাম আমাকে প্রস্তাব করে, সাইফুল তুমি কিছু মনে করো না, আমি তোমাকে কিছু বিষয় মানে কিছু কথা বলি, এই কথাগুলো না বলতে পারলেও না আমার ভিতরে একটা কষ্ট থেকে যাবে, সো এই কষ্টগুলো থেকে তোমাকে কথাটা বলে যাই, তুমি কথাগুলো পালন করতে পারবা কি পারবা না সেটা হচ্ছে তোমার বিষয়, কিন্তু কথাটা বলতে পারলে আমি নিজে একটা ঢেকুর তৃপ্তি পাবো। তাই আমি বললাম যে ঠিক আছে ম্যাডাম বলেন। ম্যাডাম আমারে বলতেছে যে আমি যে তোমার স্যারকে বিয়ে করছি, তো তোমার স্যার তো এখন অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, এবং তোমার স্যার আমাকে বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, আমার সাথে চিটিং করতেছে, আমাকে প্রতারণা করতেছে, একবার এক মেয়ে নিয়ে থাকতেছে। আমি চাইতেছি যে আমার বাপের যত সম্পত্তি আছে, যা আছে, ওর নামে যা দিছি তা তো দিছি, আর বাকি যতটুকু আছে ততটুকু আমি তোমার নামে লিখে দিব, কিন্তু বিনিময়ে তুমি একটা কাজ করতে হবে। তা আমি কিন্তু ম্যাডামকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ম্যাডামের কোনো কথা আমি মনে করতাম যে ম্যাডাম যেটা বলে এটা মানে ইতিহাসের পাতায় লেখা সত্য কথা, এরকম মনে করতাম। পরে ম্যাডাম আমারে বলতেছে যে তুমি তোমার স্যারকে, মানে সোজা বাংলায় বলতে গেলে ম্যাডাম আমাকে অফার করে যে আমি যদি স্যারকে মেরে ফেলতে পারি, তাহলে ম্যাডাম আমাকে ম্যাডামের যে বাকি যে সয় সম্পত্তিগুলো আছে ওই সম্পত্তিগুলো আমার নামে লিখে দিবে, এবং ম্যাডাম আমাকে বিয়ে করবে। তা আমি ম্যাডামের কথা বিশ্বাস করি না যে স্যারকে মেরে ফেললেই ম্যাডাম আমার বিয়ে করবে, ওইটা আমি বিশ্বাস করি না। এবং একদিন ম্যাডাম ডিরেক্টলি আমাকে বিয়ের প্রস্তাব দেয় যে সাইফুল আমি তোমাকে বিয়ে করবো। তো আমার তো ওই সময় একটা মেয়ে আছে, আমার বউ আছে, এখন বউ আছে মেয়ে আছে, ওদেরকে নিয়ে আমি কেমনে বিয়ে করি বা কীভাবে বিয়ে করি, তা আমার নিজের কাছেও তখন অনেকটা খারাপ লাগতেছে যে এটা আমি কীভাবে কী করবো, বা এভাবে বিয়ে করাটা ঠিক হবে কি না, বা এটাও চিন্তা করতেছি। পরে আবার হঠাৎ করে চিন্তা করলাম যে ভাই সত্যি কথা বলতে গেলে আমার ভিতরে তখন লোভ কাজ করতেছিল, আমি লোভের বশবর্তী হয়ে গেলাম এবং ভাবলাম যে একটা পুরুষের 2টা বউ থাকতেই পারে, থাকা তো কোনো বিষয় না, থাকতেই পারে। আর আমি যদি ম্যাডামকে বিয়ে করে ম্যাডামের অগাধ সয় সম্পত্তি সব কিছুর মালিক আমি হব, এবং এই টাকা দিয়ে আমি সাথী এবং সাথীর মেয়েকে অনেকটা ভালো রাখতে পারবো, এবং আমি বড়লোক হয়ে যাব, মানে এরকমটা আমি চিন্তা ভাবনা করি, বা এরকমটা জিনিসটা তখন আমার মাথায় চলে আসে। পরে ম্যাডাম আমাকে বলতেছে স্যারকে মেরে ফেলার জন্য, স্যারকে কীভাবে মারা যায়, এবং আমি তখন ভিতরে স্যারকে মেরে ফেলার জন্য এক ধরনের নকশা তৈরি করে ফেলি, বিভিন্ন পয়সালা করে নকশা করি কীভাবে মানে স্যারকে মেরে ফেলা যায়। এই সময়টাতে আমি যখন ম্যাডামকে বিয়ে করে ফেলি, তো স্যার তখন মানে খুব কম আসতো বাসায়, হয়তো মাসের ভিতরে 1 দিন 2 দিন থাকতো, আবার চলে যেত। স্যার বাসায় থাকতো না, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো। তো স্যারকে মানে ম্যাডামকে বিয়ে করার পরে মোবাইল টোবাইল সব কিছু আমি ম্যাডামের যে কোনো বেডরুমে চলে যেতাম, ড্রয়িং রুমে চলে যেতাম, বা ম্যাডামের মেয়েও বিষয়গুলো আন্দাজ করতে পারছে যে ম্যাডামের সাথে আমার কিছু একটা হচ্ছে, মেয়েও তখন বিষয়টা হয়তো আন্দাজ করতে পারছে, আমি শিওর না। এরকম করে একদিন হলো কি আমি মোবাইল ফোনটা আমার ড্রয়িং রুমে চার্জ দিয়া, ম্যাডামের ড্রয়িং রুমে চার্জ দিয়া আমি গাড়ি নিয়ে দোকানে গেছি সবজি আনার জন্য, সবজি না জানি কি আমাকে বলছিল আনার জন্য, আনতে গেছি। এবং আনার পরে আমি তখন এই মানে রুমে আসছি, আইসা আমি মোবাইল ফোনটা তখন হাতে নিছি, হাতে নেওয়ার পরে আমার বউ দেখি তখন আমার মানে 2টা মানে প্রায় 14টা না 15টা কল উঠে আসছে আমার বউয়ের, মানে আমার নাম্বারে মিস কল। তো এতগুলো মিস কল দেওয়ার পর আমি তখন কী করলাম, আমার বউয়ের নাম্বারে কল দিলাম, এই রুম থেকে বেরোয়ার পরেই কল দেওয়ার পরে বউ তখন রিসিভ করছে, আমার বলে তুমি আমার ফোন ধরো না কেন। আমি বললাম আরে আমি তো ফোনটা চার্জে দিয়ে বাইরে গেছিলাম একটু, তো কী হয়েছে বলো। পরে আমার বলে তো ভালো হয়েছে ফোনটা মানে রুমে রাইখা বাইরে গেছো দেখেই কিন্তু তোমার ম্যাডামের সাথে কথা বলতে পারছি। আমি বললাম ম্যাডাম, তুমি কোন ম্যাডামের সাথে কথা বলছো? পরে বলে তোমাদের বাসার ম্যাডাম। আমি বললাম আমাদের বাসার ম্যাডাম নাজমা ম্যাডাম? বলে না, উনি তো নাজমা বলে না, উনি বলছে ওনার নাম নাকি নেহা। আমি বললাম নেহা? বলে হ্যাঁ, তো ম্যাডামের মেয়ের নাম হচ্ছে নেহা। আমার তো ভাই তখন মানে করে যায় পানি নেই, আরে ম্যাডাম যদি কোনোভাবে এখন জেনে ফেলে যে আমি বিয়ে করছি, আমার মেয়ে আছে, তো ম্যাডামের জামাইরই কী মারবে, ম্যাডাম আগে আমারে মেরে ফেলবে।
এবং আমার বউ যদি জানতে পারে যে আমি ম্যাডামকে বিয়ে করে ফেলছি, আমার বউ তো আমাকে ছেড়ে চলে যাবে, মানে এরকম একটা অবস্থা। পরে মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আমি তখন বললাম যে কি বলছে তোমার এই নেহা ম্যাডামে? পরে বললো যে কিছু না, আমার জিজ্ঞেস করছে কি। আমি বললাম তুমি কি বলছো? বলে আমি বলছি যে আমি ওনার ওয়াইফ। পরে ম্যাডামই মনে হয় জানে না যে তুমি বিয়ে করছো বা কিছু, একটু অবাক হয়ে গেল, বলে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। পরে আমি বলছিলাম আমার একটা মেয়েও আছে, তা আমার মেয়ের কথা বলছি। ম্যাডাম অনেক খুশি হয়েছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সাথী তুমি এখন রাইখে তো আমার মাথা ব্যথা করতেছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। এই কথা বলে আমি তখন লাইনটা কেটে দিয়েছি। লাইনটা কেটে দেওয়ার পরে আমি নেহার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি। মানে ও তো ওর মতো করে ব্যস্ত থাকে, ও কলেজে না ইউনিভার্সিটিতে পড়তো, অনেক বড়, ওর মতো করে ও ব্যস্ত থাকে, এদিক সেদিক চলাফেরা করে। আবার মায়ের সাথে মেয়ের সম্পর্কও কিন্তু খুব একটা ভালো না, মানে এই পরিবারটাই একটু এলোমেলো এবং বিশৃঙ্খলা একটা পরিবার। পরে আমি নেহার সাথে কথা বলতেই পারতেছি না। রাত্রে প্রায় 9:30টার দিকে আমি একটু সুযোগ পাই কথা বলার মতো। পরে আমি বলতাম নেহা তোমার সাথে কথা বলার জন্য অনেক ট্রাই করতেছি, মাঝে মাঝে তুমিও বলি আপনিও বলি, তো ও আসলে কোনো কিছু মাইন্ড করে না। আমি তুমি করেই বললাম যে তোমার সাথে কথা বলার জন্য অনেক ট্রাই করতেছিলাম। তো বলে কি কথা বলবেন, চুরি করে ধরা খেয়ে গেছেন, এমনিই বলে। তাই আমি বললাম না, বলে ভয় পাই না, আমি আমার আম্মারে জানাবো না বা কাউরে বলবো না, আপনি তো অনেক দিন ধরে আছেন আমাদের বাসায়, সমস্যা নাই, চালিয়ে যান। আমি তখন বললাম যে দেখো তুমি যেরকমটা মনে করতেছো সেরকমটা না, আমি আমার এই বউটাকে রাখবো না, আমার বউর সাথে আমার সম্পর্ক ভালো না, এ আমার বউ আছে। তো বলে বউ আছে, বাচ্চাও আছে, ছেড়ে দিবেন কেমনে? আমি বলছি না ছেড়ে দিব, কারণ আমার বউরে আমার ভাল লাগে না, আর ও আমার সাথে অনেক ঝামেলা করে, মানে তোমার বলে বোঝানো যাবে না, তাই এই জন্য আমি ওকে ছেড়ে দিব, যে আসলে আমি ওকে রাখবো না, এই জন্য আমি তোমাদের কাছে এটা বলি নাই। পরে আমারে বলে ও আচ্ছা চিটিং করেন না? আমি বললাম না 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 চিটিং না, কিছু না। তো এখন থেকে তখন থেকে হলো কি ভাই, এই ঘটনার পরে এই মেয়েটা ইচ্ছে করে না কি করে আমি জানি না, অলওয়েজ আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমার বলে টাকা দেন, এত টাকা দেন, নাহলে আম্মুর কাছে বলে দেবো আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার চাকরি থেকে বিদায় করে দিব। তো এরকম করে ভাই ও তখন আমার উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকে, মানে আমার উপরে প্রেশার দিতে থাকে যে আমাকে এটা দেন, আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, এটা না দিলে আমি আম্মুকে বলে দিব আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, আমি এই করবো সে করবো। আমার কথা হচ্ছে যদি কোনো না কোনোভাবে ম্যাডাম যদি জানতে পারে, মানে নাজমা ম্যাডাম যদি জানতে পারে এই বিষয়টা, তাহলে তো মানে অবস্থা খুব বেগতিক হয়ে যাবে, অবস্থা অনেকটা বেগতিক হয়ে যাবে, এবং আমার তো চাকরিও যাবে, আর ম্যাডাম যে আমার কী করবে তার তো ঠিক নেই, কারণ অলরেডি তো আমি ম্যাডামকে বিয়েও করছি, এবং ম্যাডামের সাথে আমি এক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছি, আমি থাকতেও আছি। তো এরকম করতে করতে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই নেহা যে মেয়েটা আছে এটা কিন্তু আমার ম্যাডামের মেয়ে না। ম্যাডামের মেয়ে না বলতে কীরকম ভাই বলি, ম্যাডামের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেছে, কিন্তু ম্যাডামের ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং সন্তানাদি না হওয়ার পরে এই নেহা মেয়েটাকে ম্যাডাম পালক আনে, মানে পালক আনে, এবং পালক আনার পরে ম্যাডাম এই মেয়েটারে লালন পালন করে এবং একটা পর্যায়ে বড় করে। তো এটা আসলে বোঝা যায় না নেহাকে যে পালক আনছে, নেহা কিন্তু ম্যাডামের সাথে একেবারে নিজের মেয়ের মতোই আছে। তো এরকম করতে করতে ও তখন আমার ব্ল্যাকমেল করে, আমার এইটা দেন, আমার ওইটা দেন, আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, মানে আমাকে একরকম চাপ প্রয়োগ করতে থাকে, প্রেশার ক্রিয়েট করতে থাকে। আমিও ভয়ে ভয়ে ও যা বলে তাই করি, কারণ না করলে ওর মায়ের কাছে বলে দিবে, বলে দিলে তো আমার অবস্থা শেষ, আমি তো এখানে আর থাকতেও পারবো না, আমি আরও বিপদে পড়ে যাব। এই করতে করতে একটা সময় হলো কি ভাই, একদিন রাতের বেলা ও আমার বলতেছে আমি এক জায়গায় যাবো, আপনি আমার নিয়ে যাবেন, মানে বারে যাবে। তাই আমি বললাম যে তুমি বারে যাইবে, আমি তোমার নিয়ে যাব। বলে হ্যাঁ আমার অনেক ফ্রেন্ডরা যাবে, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাবো, আপনি আমার নিয়ে যাবেন, যদি না নিয়ে যান আমি কিন্তু আম্মারে বলে দিব আপনার বউ আর বাচ্চার কথা। তো আমার আম্মা কিন্তু জীবনেও বিবাহিত ড্রাইভার আমাদের বাসায় রাখবেন, আমি আপনার আগেও বলছি, এখন আমার আম্মু এটাই করবে। তো পরে আমি কি করলাম, বাধ্য হয়ে তারে নিয়ে আমি ঠিকই বারে গেছি, বারে যাই, এখানে ওইখানে যাই, এরকম করতে করতে ভাই একদিন ও আমারে বলতেছে, রাতের বেলা ও আমারে ডাক দেয় ওর রুমে। তো আসলে লজ্জার বিষয় কি বলবো, কিন্তু বাস্তবতার জন্যই বলি। তো আমার ওর রুমে ডাইকেন, এবং ডাইকেন হওয়ার পরে ও আমার সে ডিরেক্টলি মানে আমাকে ড্রিঙ্কস করার জন্য প্রস্তাব করে। আমি তখন বললাম যে আমি অ্যালকোহল নিব না, আমি খাবো না। তারপরেও আমাকে জোর করে একরকম খাওয়ায়, এবং খাওয়াইয়া ওই রুমের ভিতরে ওর সাথে আমার তখন শারীরিক সম্পর্ক হয়। এটা আমার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমি ওইটা ওর সাথে করি, এবং করার পরেই দেখা যায় ও আমাকে অলওয়েজ এটা করার জন্য প্রেশার ক্রিয়েট করে, মানে ফোর্স করতে থাকে এটা করার জন্য, মানে প্রচণ্ড রকমের ফোর্স করে। আমি কি করব তখন, আমার ওর মানে ওর যে মা আছে সেখানেও যাচ্ছি, আবার ওর কাছেও যাচ্ছি, লজ্জাও লাগে বিষয়টা যে আসলে কি করবে, একই বাসায় থাকতেছি। আর এদিক দিয়ে শুধু বস কবে আসবে, বস আসলে আমি বসকে দুনিয়া থেকে সরাই দিব, সরাই দিয়ে আমি এই নাজমা ম্যাডামরে নিয়ে বাসা থেকে চলে যাব, বা নাজমা ম্যাডাম যদি আমার ঠিক হয়ে যায়, বা নাজমা যদি ঠিক হয়ে যায়, আমি তখন নেহারে ছেড়ে দিব, বা নেহার আমি মাইরে টেরে কোনোভাবে বিদায় করে দিব, বা যেভাবে হোক আমি নাজমাকে ঠিক করে নেহার আমি বিদায় করতে পারবো। আগে তো আমি ম্যাডাম আমারে স্যারকে মারি, বা ম্যাডাম আমার নামে সম্পদ লিখে দেখ, ম্যাডাম আমার নামে বল লিখে দিবে, যে বাড়িটা সেটা আমার নামে লিখে দিবে, আরেকটা ব্যবসা আছে ওইটা আমার নামে লিখে দিবে। তো লিখে দিব বলে ঘুরাইতে আসে, কিন্তু লিখে দেয় না, দিব দিচ্ছি বা এরকম করেই ঘুরাইতে আসে, বলে বসকে মেরে ফেলতে পারলে দিব, ওরকমভাবে আমারে বলতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো কি,
নেহা আমারে বলতেছে যে ডিরেক্টলিও আমারে বলতেছে যে আমারে বলে যে তুমি না বলছো তোমার বউকে ছেড়ে দিবা, তোমার বউকে কি আসলেই তোমার ভালো লাগে না? যদি তোমার বউকে তুমি ছেড়ে দাও তাহলে তুমি আমাকে বিয়ে করো। মানে ডিরেক্টলি আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তখন বললাম যে নেহা তুমি এটা কী বলো, এটা কি কোনোদিনও সম্ভব? আমি তোমাকে বিয়ে করব, আমার বউ আছে, বাচ্চা আছে। বলেন তুমি না বললো তাদেরকে ছেড়ে দিবা, তাদের সাথে তোমার সম্পর্ক ভালো না, তো তোমার বউকে ছেড়ে দাও, আমি তোমার বাচ্চা নিয়ে তোমার বিয়ে করতে রাজি আছি। পরে আমি বললাম যে নেহা এটা কীভাবে সম্ভব, এটা তো আসলে হতে পারে না। আর তুমি এত বড় লোকের মেয়ে, তোমার আব্বা আম্মার এত প্রপার্টি, এত জায়গা সম্পত্তি, টাকা পয়সা তোমাদের, বা তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমারে কেন বিয়ে করবা? তুমি তো আমার থেকে অনেক ভালো ডিজার্ভ করো, আমার থেকে ভালো ফ্যামিলিতে তোমার বিয়ে হবে, এইটা তুমি করো না। না, ও আমারে বলতেছে আমি তোমার বিয়ে করবো, তোমার আমার পছন্দ হয় এবং আমি তোমাকে মানে আলটিমেটলি অনেক পছন্দ করে ফেলছি, আমি তোমার বিয়ে করবো, তুমি মানা করো না। মানে একরকম পাগলামি শুরু করে দিছে এবং এরই মাঝে বেশ কয়েকবার ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। এখন ওরে যে আমি বিয়ে করবো না, মানে বিয়ে করবো না এরকম যে আমি ওকে বলতেছি, ওই কিন্তু প্রচুর পাগলামি করতেছে। পাগলামি কী করতেছে, হাত কাটতেছে, এরপরে ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিতেছে, প্রচুর মানে আপনার বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেছে। তো এখন আমার কাছে টেনশন হচ্ছে, ও যে এগুলো এই বাসার মধ্যে করে, ওর মা যদি বুঝে যায় বা ওর মা যদি ওকে ডিপলি জিজ্ঞেস করে যে তুই এগুলো কেন করিস বা কী কারণে করতেছিস, আর ও যদি তখন বলে দেয় যে আমি সাইফুলকে বিয়ে করতে চাই, সাইফুল আমাকে বিয়ে করে না এবং সাইফুলের সাথে অলরেডি আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, বেশ কয়েকবার হয়ে গেছে, এটা যদি ওর মাকে বলে দেয় তাহলে তো ওর মা আমাকে মেরে ফেলবে, ওর মা তো আর আমাকে আস্ত রাখবে না। পরে আমি চিন্তা করলাম যে যেভাবে যাই হোক আমাকে সব মুখ বন্ধ রাখতে হবে, ম্যাডামের মুখও বন্ধ রাখতে হবে, নেহার মুখও বন্ধ রাখতে হবে এবং স্যারকে পাইলে আমি স্যারকে শেষ করে ম্যাডামকে নিয়ে যখন আমি এখান থেকে চলে যাবো, ম্যাডাম আমার পাসপোর্টও করাইছে, আমার নিয়ে বিদেশ চলে যাবে। স্যারকে যেদিন দুনিয়া থেকে সরাই দিবে এরপরে ম্যাডাম আমার নিয়ে বিদেশ চলে যাবে, এরপরে ঝামেলা পরে ম্যাডাম আমাকে নিয়ে আসবে। তাই আমি বললাম যে আপাতত আমি সব ঠিক রাখি এবং এই পর্যায়ে গিয়ে আপনারা কী বলবো, আমি ম্যাডামের মেয়ে নেহারও বিয়ে করি বলতে নেহারও ওরকম কাবিন করে বিয়ে করে না, শুধু মানে মোটামুটি একটা কাজের কাছে নিয়ে যায়, কলমা পড়ি, ওরকমভাবে বিয়ে করি। তো বিয়ে করার পরও আমাকে শুধু প্রেশার দিতেছে, আমি মানে বলার জন্য ওর মার কাছে বলবে, ওর বাবার কাছে বলবে। তাই আমি বলি বইলো, এখনই বইলো না, আমি তো ড্রাইভার, ওরা হয়তো মেনে নিবে না। ও বলে না মেনে নিবে, আমার আব্বা আমি যা বলি তাই শুনবে, আমার আম্মু আমি যা বলি তাই শুনবে, আমি বললেই তোমাকে মেনে নিবে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আমার আব্বা আম্মা আমার কথায় উঠে বসে, আমি যা বলে আমার সব কথাই শুনবে, তারা তোমাকে মেনে নেবে, তুমি প্লিজ টেনশন করো না। আমি তখন বললাম যে না, তারা মানবে না, এটা তোমার ভুল ধারণা, তারা মানবে না, তারা কখনই আমাকে মেনে নেবে না। না, আমি নেহাকে বুঝাইতে পারি না এবং নেহা তার মাকে বলার জন্য, তার বাবাকে বলার জন্য উঠে পড়ে লাগছে। পরে আমি ওরা কসম দিলাম যে আপাতত আমার বউটা ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করো, কারণ আমার বউটার এখন আমি ছাড়ি নাই, ওই সময় যদি তুমি বলে দাও তাহলে তো দেখা যায় যে তোমার বাবা মা বাড়িতে যাবে, যাওয়ার পর আমার বউকে দেখবে, আরও ঝামেলা হয়ে যাবে, আমার বউ আর নয় মামলা দিবে, কারণ আমি তো আমার প্রথম বউরে জিজ্ঞেস করি আর তোমারই বিয়ে করি নাই, আমি আরও ঝামেলায় পড়ে যাই, আগে প্রথম বউটারে ছাইড়ে দিই, তারপরে তুমি তোমার আব্বা আম্মারে জানাইও। এবং এইটা বলার পর তখন কিছুটা ঠান্ডা হয় যে ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রথম বউকে ছাড়ো এবং তাড়াতাড়ি ছেড়ে তোমার আব্বা আম্মাকে নিয়ে তুমি আমারে মানে এই বাসা থেকে ক্লিয়ারলি আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমরা থাকতে চাই। এরকম করতে করতে ধরেন দুইটা সাইড ম্যানেজ করতেছি, নেহার কাছেও যাচ্ছি, নাজমা ম্যাডামের কাছেও যাচ্ছি, এদিক দিয়ে আমার বউও ফোন দেয়, আবার স্যারও তখন বিদেশ থেকে আসতেছে না। এই টেনশন ডিপ্রেশনের মধ্যে পড়ে আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি শিওর না, মানে যেটা আমার কাছে মনে হয়েছে, আমি যে নাজমা ম্যাডামের সাথে অবৈধ না আসলে বৈধ সম্পর্কেই বলবো, যে সম্পর্কটা করতাম, এটা মনে হয় নেহা বুঝে যায় এবং নেহা এটা বুঝে গিয়ে এবং নেহা আরও কোনো কিছু, আমার মনে হয় নেহা খুবই ইন্টেলিজেন্ট ছিল, ট্যালেন্ট ছিল, নেহা মনে হয় আরও অনেকগুলো বিষয় বুঝে যায়, বা আমরা যে আমাদের প্ল্যানিং এটা বুঝে যায় কিনা আমি জানি না। কারণ আমি যাদের সাথে কথাবার্তা বলতাম বা ম্যাডাম মানে স্যারকে সরিয়ে দেওয়ার জন্য যে প্ল্যানিং করতাম, তো এগুলো অনেক সময় আমার মোবাইলে অনেক কিছুই ইনফরমেশন এই থাকতো। তো কোনো না কোনোভাবে ও কি আমার মোবাইল চেক করে না, কি করে না করে আমি জানি না। তো একদিন হলো কি, বুধবারে স্যার আসছে আপনার মঙ্গলবারে রাত্রে 11টা বাজে স্যারে বাসায় আসছে, বাসায় আসার পরে ম্যাডামের সাথে ছিল, নাজমার সাথে ছিল, নাজমা আমার ফোন দিয়ে বলতেছে যে কালকের মধ্যে অপারেশন সাকসেস করতে হবে। তো আমি এটা আসলে বলতে চাই না, এটা যেহেতু একটা মার্ডারের বিষয়, তা আমিও লোক ঠিক করে ওভাবেই স্যারকে সরাই দেবো। দিনের 10টা কি 10:30 বাজে, ওই সময়ের ভিতরে এই বাসার মধ্যে মানে আমাদের বাসার ভিতরেই দুজন লোক আসে সিভিল বেশে, আইসা আমাদের বলতেছে যে আপনার নাম কি সাইফুল? আমাদের বাসার মধ্যে গেটের মধ্যে, আমি গেটে বসে থাকি। পরে আমি বললাম যে জি। তো এই কথা বলার পরে মানে ওনারা বলতেছে দেখি আপনার ফোনটা দেন তো, এমনি বলতেছে। আমি তখন বললাম যে ফোন দিব কেন, মোবাইল দিব কেন? বলে না দেন না, মোবাইলটা দেন। এই কথা বলে আমি মোবাইল দিচ্ছি না, তখন তারা আমার সাথে মানে একটু অন্যভাবে কথা বলতেছে, মোবাইল দেন। তাপ করে আমাকে ধরে আমার হাত থেকে টান দিয়ে মোবাইল ফোনটা নিয়ে যায়। মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার পরে তারা তখন কি করে, আমি যে লোকটার সাথে কন্ট্রাক্ট করে স্যারকে মেরে ফেলার জন্য যার সাথে আমার কথা হয়, ওই নাম্বারটা বের করে বলে এই নাম্বারটা কার? আমি তখন বললাম যেটা আমার একটা ফ্রেন্ডের নাম্বার। বলে আপনার ফ্রেন্ডের নাম্বার? আমি বললাম হ্যাঁ। বলো ওনারা ফোন দেন তো।
পরে আমি বললাম ভাই আপনাদেরকে মানে ফোন দিতে যাবো কেন, আপনারা কি? এটা বলার পরে ধাপ করে তারা তখন আইডি কার্ড দেখে, তারা দুজনেই হচ্ছে মানে প্রশাসনের লোক, এক কথায় বলতে গেলে ডিবি। আমি তখন বললাম যে এই আর কথা বললো না, এখান থেকে আমাকে বের করে একটা সাদা গাড়িতে উঠে ফেললো এবং সাদা গাড়িতে উঠে আমাকে একটা 10তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে গেছে। 10তলা বিল্ডিংয়ের উপরে নিয়ে গিয়ে আমার ওখানে বাঁচছে চেয়ারের মধ্যে বাইদা, বলে তোর প্ল্যানিং কি, তুই সত্যি কথা বল, তোর প্ল্যানিং কি, তুই সত্যি কথা বল, ওই বাসায় তুই কোন প্ল্যানিং নিয়ে আসিস এবং কি করতে চাচ্ছিস? পরে আমি বলি না, পরে না বলার পরে তারা আমারে ওই রাতের মধ্যে আমার উপরে শারীরিক নির্যাতন করে, যেটা বলে টর্চার, আপনার রিমান্ডের মতো। ইলেকট্রিক শর্ট দেয় এবং ইলেকট্রিক শর্ট দেয়, কঠিনভাবে শর্ট দেয়, মানে আমাকে কঠিনভাবে ওরা আঘাত করে। এবং সেই জায়গায় আমি তখন মানে আপনার সহ্য করতে না পেরে, মায়ের জ্বালা সহ্য করতে না পেরে সবগুলো সত্য কথা বলে দিই। নেহার কথাও বলি, নাজমা ম্যাডামের কথাও বলি, এবং বসকে আমি মেরে ফেলার জন্য ওই লোকের সাথে কন্ট্যাক্ট করি, এগুলো আমি সব কিছু বলি। বলার পরে সেখানে আমি কিন্তু আর বসকে দেখতে পাই না, বা বসের সাথে আমার আর কোনো কথা হয় না। সেই জায়গার ভিতরে তারা 3 দিন পর্যন্ত আমাকে ওই ঘরটার মধ্যে লুকিয়ে রাখে। 3 দিন পরে আমাকে থানাতে নিয়ে যায় এবং থানা থেকে আমার তখন কোর্টে ওঠানো হয়। তা আমাকে যখন কোর্টে ওঠায়, মানে অবাক করা বিষয়, আমি যেই অপরাধী সেই অপরাধের কোনো কথাই নাই। মানে আমি যে অপরাধটা করছি ওই অপরাধের কোনো কথাই নাই যে আমি বসকে মেরে ফেলার প্ল্যানিং করছি বা ম্যাডামকে বিয়ে করছি, ম্যাডামের মেয়েকে বিয়ে করছি। আমার অপরাধ তো এইগুলো, ওই অপরাধে আমার নাই। আমার এমন কিছু মামলা আমার নামে দাঁড় করাই দেয় যেটা দেশদ্রোহী মামলা, দেশদ্রোহী, এবং আরও কয়েকটা মামলা আমার নামে দাঁড় করাই দেয়, এবং দাঁড় করে দেয় আমাকে তখন আরও 2-1টা এর সাথে মার্ডার মামলা অ্যাড করে দেয়। যে মামলাগুলোর সাথে, যে মার্ডারগুলোর সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। ওই মার্ডারগুলো করছিল ওই লোকটা যার সাথে আমার মানে যে ভাড়াটি কিলার আর কি, যারা আমি ভাড়া করছিলাম স্যারকে মারার জন্য, তো ওই মার্ডারগুলো করছি। কিন্তু ওই মার্ডারগুলোর দায় তখন আমার উপরে দিয়ে দেওয়া হয়, এবং আমার উপরে ওইগুলো দিয়ে দেওয়ার পরে আমার সেখান থেকে আমার আপনার যাবজ্জীবন কারাগার আমার রায় হয়, যাবজ্জীবন কারাগার হবে। এবং এই ঘটনা আমি যে ম্যাডামকে বিয়ে করছি, ম্যাডামের মেয়েরও বিয়ে করছি, এগুলো মানে সবাই জেনে গেছে। আমার বউও জানছে, গ্রামে আমার বউরও ফোন করে সব কিছু বলা হয়েছে। এবং খুব অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়, আমাকে তখন জেলে দিয়ে দেয়। এবং জেলে দেওয়ার পর আমার বাবা মা আর আমার কোনো খোঁজ খবর নেয় না। এরই মাঝে আবার আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আমার দুলাভাই আমার আব্বারে ধমকি কইরে এমনি টাইম না আমার আব্বারে দিয়া জায়গা বিক্রি করাইয়া আমার দুলাভাই আবার সৌদি আরবে চলে গেছে। আমার বড় বোন জামাই সৌদি আরবে গেছে। তা আমাদের ওই অনেক টাকার ঋণ, তখন দুলাভাই আমার আব্বার কাছ থেকে টাকা টুকা নিয়ে গেছে। আব্বা মানুষের কাছ থেকে জমি বিক্রি করছে, আমার মানুষের কাছ থেকে ঋণ টিন নিয়ে দুলাভাইরে দিছে। তো আমাদের পরিবারটা তো এমনি একটা গরিব পরিবার ছিল, তার উপরে আবার এরকম অবস্থা, আমার আর জেল থেকে ছুটাইতে পারে না। আমি জেলের মধ্যে পড়ে আসি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 8 বছর আমি জেলে থাকি। 8 বছর জেলে থাকি, এবং 8 বছর জেলে থাকি যাবজ্জীবন জেল। আমি হয়তো বুড়ো হলে কোনো সময় হয়তো যদি সরকারিভাবে আমাকে মাফ করে তাহলে আমি মাফ পাবো, তা নাহলে তো আমার জেলে আমাকে মরা লাগবে, যাবজ্জীবন জেল। 2টা মার্ডার মামলা আমার উপর দায়ের করে দেয়। তো 9 বছর যখন আমি জেলে থাকি, 9 বছরের মাথায়, 8 থেকে 9 বছরের মাথায়, এর মাঝে আমার বউ মাঝে মাঝে আসতো, সাথী মাঝে মাঝে আসতো, এসে কান্নাকাটি করতো। আমার বাপ মা ওর কথা শোনে না, বা আমার বাপ মা আমার কোনো কথাই বলে না, আমাকে জেল থেকে বের করার কোনো উদ্যোগ তাদের মাঝে নাই, তারা বের করবে না। এবং এরকম করে প্রায় 9 বছরের মাথায়, 8 থেকে 9 বছরের মাথায় তখন সাথী কীভাবে কেমনে উকিল ধরে আমার বের করে নেয়। তো যেদিন আমি জেল থেকে বেরোয়ার পরে আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে যায়, এবং মেয়েটা আমাকে তখন মানে জেলখানার সামনে থেকে আমি তখন মেয়েটাকে দেখতে, আমার মেয়েটা তখন আমাকে রিসিভ করে। পরে আমি বললাম তোমার আম্মু কই? বলে আম্মু গাড়ি পাঠাইছে, বলছে বাড়িতে যাওয়ার জন্য। পরে আমার মেয়েটা নিয়ে আমি তখন গাড়ি করে বাড়িতে যাই, আমাদের সিরাজগঞ্জে যাই। বাড়িতে যাওয়ার পরে মানে আব্বা আম্মা তখন দুজনেই অনেক বয়স্ক, মানে তারা প্রায় মরণ পথের যাত্রী হয়ে গেছে। আমার বাড়িতে আমার একেবারে ছোটো যে বোনরে বিয়ে দিচ্ছে, ওই ছোটো বোন জামাই থাকতেছে, মানে ওরাই সব কিছু দেখাশোনা করতেছে। পরে আমার মেয়েটার আমি বললাম যে আম্মু তোমার আম্মু কই? পরে বলতেছে আম্মু তো ঢাকায় মামার বাসায়। তো আমি বললাম তোমার আম্মু ঢাকায় মামার বাসা? কোন মামার বাসায়? মানে বলে যে সরি নানার বাসা। আমার বলে নানার বাসা। আমি তো বলছি ঢাকায় তোমার নানার বাসা? ঢাকায় তো তোমার নানার কোনো বাসা নাই, তোমার ঢাকায় কোন নানার বাসায়? বলে শহীদ নানার বাসায়। আমি বললাম শহীদ নানা? তোমার শহীদ নানার বাসায়? ওই সময় ওর যে একটা মামা ছিল, যে প্রথমে যে আমি বলেছিলাম যে মামাটার কারণে এরকম ঘটনা, ওই মামার বাসায় নাকি আমার বউ। তখন আমি বললাম এটা তুমি কি বলো, তোমার মামার বাসায় মানে তোমার নানার বাসায় মানে? বলে হ্যাঁ, ওই নানার বাসায় আমার আম্মু থাকে। এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি তখন কী করলাম, আমার মেয়ের কাছ থেকে ওর নাম্বারটা নিলাম। নাম্বারটা নেওয়ার পরে আমার বাড়ির ঘরের মোবাইল দিয়ে আমি তখন ওরে কল দিই। কল রিসিভ করার পর আমি বললাম যে সাথীটা আমি কি শুনতেছি,
যে শহীদের সাথে তো তোমার এরকম ঘটনা, শহীদ আমাদের এত বড় ক্ষতি করলো, শহীদের সাথে আমাদের এত মারামারি, এত ফাইটিং, এত কিছু, তুমি নাকি ওই শহীদের বাসায় ঢাকায়, এই যে তুমি কী করো, তুমি তাড়াতাড়ি ঢাকা থেকে আসো। আমাকে বলো আমি ঢাকা থেকে আসতে পারবো না, আমার মেয়েটা আসতে, আমার মেয়েটারে রাইখা তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম এটা তুমি কী বলো, তুমি কি পাগল হয়ে গেছো, এটা তুমি কী কথা বলতেছো, আমি আরেকটা বিয়ে করবো মানে, আমি কেন আরেকটা বিয়ে করবো? আমাকে বলতেছে না তুমি আরেকটা বিয়ে করো, যদি আবার জেলে যেতে না চাও তাহলে আরেকটা বিয়ে করো, আর আমার আসা বাদ দাও, আমার নিয়ে কোনো কিছু বললো না। আমি বললাম সাথী এটা তুমি কী বলতেছো? আমার বলে তুমি যা করছো এরপরও যে তোমাকে জেল থেকে বের করে আনছি এটাই অনেক কিছু, এরপরে আর কোনো কিছু আশা করো না। আমি বললাম সাথী এসব কথা বললো না, এসব কথা বাদ দাও, তুমি এগুলো কী বলতেছো, এসব কোনো কথা, এটা তুমি কী বলো? পরিশেষে আমি ওরা ঢাকা থেকে আনার জন্য অনেক চেষ্টা করি, অনেক লোক পাঠাই, অনেকভাবে ট্রাই করি, আমার মেয়েটাকে দিয়েও ট্রাই করি, কিন্তু আমি ওরা ঢাকা থেকে বের করে আনতে পারি না। একটা সময় জানতে পারি ওই ঢাকাতে ওই যে শহীদ মামা যে আছে তার রক্ষিতা হিসেবে থাকতেছে। তো কোন কন্ট্রাক্টে কিসের ভিত্তিতে ওরে নিয়ে গেছে, আমি ওরে বারবার, ও আমার সাথে কোনো কথাই বলে না, এখন আর কোনো কথাই বলে না। আমি ওরা ওই সময় অনেকবার বলছি যে তোমার যদি উনি কোনো টাকা দিয়ে থাকে, তবে আমার জেল থেকে বের করতে অনেক টাকা লাগছে। তা আমার মেয়েটার আমি বলি যে আম্মু তোমার আম্মু অনেক দিন ধরে শহীদ মামার কাছে যাইতো, হাতে পায়ে ধরতো, টাকা চাইতো, এবং শহীদ মামার তখন আম্মুরে টাকা দিত। শহীদ মানে ওই বেটা কেমনে জানি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতো, ঢাকায় যে ট্রাভেল এজেন্সি দিছে, 2-3টা ট্রাভেল এজেন্সি দিয়ে ব্যবসা বাণিজ্য, ওই দিক তো কোটি টাকার মালিক হয়ে গেছে, ঢাকাতে বাড়ি টাড়ি করে, মানে বিশাল অবস্থা, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। পরে আমি বলি তোমার আম্মার কি তোমার শহীদ নানা বিয়ে করছে? আমার মেয়ে বলে যে না আব্বু বিয়ে করে নাই। তো বিয়ে না করলে তোমার আম্মু কীভাবে ওইখানে থাকে বা কার সাথে থাকে? তাই আসলে অনেক চেষ্টা করছি, চেষ্টার কোনো বাদ রাখিনি। এখন কেউ আমার উপর রাগ করে আমার কাছে আসে না আসলেই আমার কাছে কেন আসে না এর কিছু আমি জানি না। তো আমার মেয়েটা মাঝে মাঝে ওই বাসায় যায়, তো মেয়েটা মাঝে মাঝে যায় ওই বাসায় গেলে আমার মেয়েটা বলে আইসা বলে আম্মু তুই বাসায় কান্না করে, সারাক্ষণে কান্না করে। তা আমার মেয়েটার মুখে শুনতে পাই, আমার মেয়েটা বলে যে আপনার একজন ইউটিউবার আছে, আপনার জীবনের গল্পগুলো নাকি আমার মেয়ে বলে আম্মু এগুলো সারাদিন শোনে। আর যে আপন ভাইয়ের এরকম লোকের একটা চ্যানেল আছে, ওইগুলোর গল্প আমার আম্মু সারাদিন শোনে ঘরে শুয়ে। তো পরে আমি ইউটিউবে যে আপনার ভিডিওটা চার্জ করলাম, আপনার চ্যানেলটা আপনারা পাইলাম। তো পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি আপনার আমার কথাগুলো বলে যেতে, আমার বউ আমার গল্পগুলো শোনে, আর আমার বউ তো আমাকে ভুল বুঝে আছে, আমার বউ তো আমাকে ভুল বুঝতেছে যে আমি হয়তো নাজমা বা নেহার সাথে আমি কী করছি। এখন কি সে এগুলোর উপরে রাগ করে তার ওই লম্পট শহীদরে বিয়ে করছে, না অন্য কোনো কিছু করে বিয়ে করছে, না ওর সাথে কীভাবে থাকে আমি কোনো কিছুই জানি না। তা আমি যে আসলে কতটুকু দোষী আমি আপনার কাছে এক ফোঁটাও মিথ্যা বলি নাই। আমার বউ যদি আমার গল্পটা শুনে অন্তত ও যেন আমার কাছে ফিরে আসে। ওর কাছে যদি শহীদ কোনো টাকা দাবি করে, আমি ওয়াদা করতেছি আমি প্রয়োজন আমার কিডনি বিক্রি করে হলে আমি আমার বউরে আমি ওখান থেকে ছুটাম। আমার মেয়েটার বিয়ের বয়স হয়েছে, মেয়েটাকে বিয়ে শাদী দিতে হবে, মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে। ও যদি ফিরে আসে, আমি আর বিয়ে শাদিও করলাম না, ওরে আমার কাছে ফিরে আনার জন্য আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। আজ আপনার দ্বারস্থ হলাম শেষ পর্যন্ত। যদি পারেন আপনি কোনোভাবে ওরে বুঝে আমার কাছে এনে যদি দিতে পারেন, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। ওর ফোন নাম্বারটা আপনাকে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিরাজগঞ্জের ভাই সাইফুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, সাইফুল ভাই তার বউয়ের কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিয়েছে, সাথী ম্যাডামের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। ওনাকে আমি ফোন করেছিলাম এবং উনি আমার ফোন পেয়ে ভীষণ রকমের খুশি, মানে এত খুশি যে আত্মহারা হয়ে গেছে। এবং আমি সারপ্রাইজ যে উনি আজকে বিগত 3 বছর ধরে আমার স্টোরিগুলো শোনে, এবং আমি তার ভীষণ পাগল, তিনি আমাকে ভীষণ পছন্দ করে যেটা আমাকে বললে। এবং আমি যখনই তার হাজব্যান্ড সাইফুল ইসলাম সম্বন্ধে কথা বলতে গেলাম, তিনি হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল, এবং এই প্রসঙ্গে তিনি আমার সাথে কোনো কথা বলতে চায় না। ওনাকে সাইফুল ইসলামের কাছে ফিরে আসার প্রসঙ্গে কথা বলে উনি সেটাও বলে না। পরে আমি বললাম যে সাইফুল সাহেব তো ওনার গল্পটা আমাকে বলেছে এটা রেকর্ড করার জন্য, এখন আপনি কি বলেন? উল্টো তিনি আমাকে বললো যে না, গল্পটা আমি রেকর্ড না করি। পরে আমি বললাম সাইফুল ভাই তো অনুরোধ করতেছে গল্পটা রেকর্ড করার জন্য, আপনি আমাকে অনুমতি দিচ্ছেন না কেন? শেষ পর্যন্ত তিনি বলে ঠিক আছে, যদি গল্পটা রেকর্ডও করেন তাহলে আমাদের নামগুলো, আমার নাম, আমার মেয়ের নাম এবং সাইফুলের যে রিয়েল নাম, এগুলো আপনি চেঞ্জ করে, ঠিকানা চেঞ্জ করে যদি পারেন গল্পটা প্রচার করেন, যাতে আর আমি সামাজিকভাবে কলঙ্কিত না হই। তো ওনার সাথে কথা বলে যতটুকু আমি বুঝলাম যে ওনার মনে পৃথিবী সমমান কষ্ট জমা, অনেক কষ্ট ওনার মনে, কিন্তু সেই কষ্টগুলো হয়তো তিনি কারো কাছে প্রকাশ করে না বা কারো কাছে বলতে চায় না।
এবং ওনার মেয়েটার জন্য খুব কান্না করলো আমার কাছে। তো আসলে কী আছে ওনার মনে সেটা আমি জানি না, তবে কথা বলে যেটা বুঝলাম উনি সাইফুল ইসলামের কাছে কখনোই ফিরবে না এবং উনি কখনোই ফিরবে না। এবং সাইফুল ভাইও আজকে এতগুলো বছর কেটে গেল, নতুন করে বিয়ে করেনি এবং তিনিও আর কখনো বিয়ে করবেও না। এটাই তো জীবন। আল্লাহ সবার মনে শান্তি দেখ, সবাইকে বুঝার তৌফিক দেখ, যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে যাক, এই শুভ কামনায়, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজকের গল্প নিয়ে ব্যক্তিগত মতামত অথবা সাইফুল ভাইকে কিছু বলা থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।